আচ্ছা, আপনারা হচ্ছেন 282। ওকে, থ্রি জ্যাম এইচটি2, এটা হচ্ছে গোল্ডম্যান বেরি 282। লেসন 13। ওকে, ঠিক আছে। কুকি দেখছিলাম লাস্ট ক্লাসে এবং বলেছিলাম যে ওই লিস্টে কিছু জিনিস আছে, রিকোয়েস্ট, ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, ডলার আন্ডারস্কোর পোস্ট, এগুলো আমরা ফর্মের সাথে দেখবো, তাই না? হুম। আপনাদের আমি ইয়াটা বের করে দিই না, হ্যাঁ? কোডম্যান বিডি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট এই কোর্সে আমরা হচ্ছে গিয়ে ক্লাস কুকি দেখেছি, সেশন দেখেছি। কুকি সেশন এগুলো হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে লগিং এর ক্ষেত্রে ইউজ করি আমরা বেশিরভাগ, হ্যাঁ। Okay. ওকে, এই জায়গায় ছিলাম। আমরা ডলার আন্ডারস্কোর গেট দেখেছি, ডলার আন্ডারস্কোর ইএনভি দেখেছি, কুকি দেখেছি, সেশন দেখেছি, ডলার আন্ডারস্কোর সার্ভার দেখেছি, গ্লোবালস দেখেছি। আমি বলেছি ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট এন্ড ডলার আন্ডারস্কোর পোস্ট এই দুটো আমি ফর্ম এর সাথে দেখাবো। ফর্ম হ্যান্ডলিং কিভাবে করে এটার সাথে দেখাবো। Okay. তাহলে আমি হচ্ছে গিয়ে ফর্ম হ্যান্ডলিং এ সরাসরি চলে যাই এবং সেখানে রিকোয়েস্ট আর পোস্টের ব্যবহারটা দেখাবো, সাথে একটু গেটও দেখাবো, হ্যাঁ। তাহলে আজকে হচ্ছে আপনার ডে 13। আজকে হচ্ছে গিয়ে লেসন 1 এই বিষয়ে। লেসন 1 এর ভিতরে আজকে আমরা এই যে যেটা কপি করে নিয়ে আসলাম ফর্ম হ্যান্ডলিং, সেটা এখানে পোস্ট করে দিই। দিয়ে এইটাকে আমি বলি ডট পিএইচপি। ওকে, তাহলে এখন আমি এখানে ফর্ম হ্যান্ডলিং বিষয় দেখব। আচ্ছা, একটু রিপিট করি, আপনাদের জানা আছে আমাদের এই যে একটা ফাইল, পিএইচপির ফাইল, এখানে যতটুকু অংশ পিএইচপির কোড সেগুলো আমরা পিএইচপি ব্লকে লিখি। আর যতটুকু অংশ পিএইচপি কোড না, সেগুলো আমরা পিএইচপি ব্লকের বাহিরে লিখি। এইখান দিয়ে কিন্তু আমি এইচটিএমএল কোডও চালাইতে পারি আমরা যতটুকু জানি। তো আমি একটা এইচটিএমএল ফর্ম নিচ্ছি, FORM ফর্ম। এটা আপনারা শিখেছেন, এইচটিএমএল ফর্ম আপনাদের অন্য ক্লাসে শিখিয়েছে, তাই না? তো এই ফর্মের এখানে বলা হয়েছে কি অ্যাকশন আছে। অ্যাকশনটা কি জানেন? অ্যাকশনটা হচ্ছে এই ফর্মের ভিতরে ইউজার কিছু লিখবে, কিছু ইনপুট ট্যাগ থাকবে। সেই ইনপুট ট্যাগের ভেতরে যেই কথাগুলো ইউজার লিখবে, সেই ডাটাগুলো এই ফর্ম বহন করে নিয়ে যাবে পিএইচপি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের কাজ। সেই ল্যাঙ্গুয়েজের যে ফাইলটা থাকবে, যে ফাইলে তো থাকবে কোডগুলা, সেই ফাইলের ঠিকানাটা এই অ্যাকশনের মধ্যে থাকে। ওকে, এখন আমি যদি খালি রাখি তাহলে কি হবে? এই ফর্মটা যখন সাবমিট করব তখন অ্যাকশনটা এই পেজেই হবে। তার মানে ফর্মটা ইউজার সাবমিট করার পরে অন্য কোনো ফাইলে যাবে না। ফর্মটা ইউজার সাবমিট করার পরে আপনার এই জায়গাতেই থাকবে। তো কথা না বাড়িয়ে আমি একটাই ইনপুট ট্যাগ নিয়ে কাজ বেশি বাড়াবো না, হ্যাঁ। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। এখানে ইউজার কি লিখবে এটা ইন্ডিকেট করার জন্য আমি একটা অ্যাট্রিবিউট নিই, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারে বললাম হচ্ছে ইয়োর নেম। আর আরেকটা এখানে বাটন নিয়ে নিই, বাটন। বাটনের টাইপ দিয়ে দিলাম কি সাবমিট বাটন, SUBMIT। তো এইখানে বললাম মনে করেন লগইন বা রেজিস্টার ও বা হোয়াট এভার ইট ইস, আমি এখানে বললাম হচ্ছে শো নেম। তাহলে হচ্ছে গিয়ে আমার এটা যেটা করব সেটা হচ্ছে আমি দেখি আউটপুটটা আগে কিরকম আসে, হ্যাঁ। আউটপুটটা দেখার জন্য আমি এখানে যেটা করতে পারি, এইখানে আমি
লোকাল হোস্ট দিলাম। আচ্ছা, এটা অন্য জায়গা। এনিওয়েজ, আমি 282 এখানে একটু যাই। 282, এইবার হচ্ছে গিয়ে আমি এখানে কি দেবো, এই যে ফর্ম হ্যান্ডেলিং এই ফাইলটা হিট করি। তাহলে আমি আমার এইচটিএমএল এর আউটপুটটা দেখতে পাচ্ছি, তাই না? আমার এইচটিএমএল ফর্ম, আমি বলেছি কি এখানে ইউজার যা লিখবে সেটা এই ফাইলের ভিতরেই সাবমিট হবে, কারণ আমি এখানে অ্যাকশনটা কি দিচ্ছি, অ্যাকশনটা দিয়েছি খালি, কিছু লিখি নাই। তার মানে ফর্মটা সাবমিট করার পরে দেখেন এইখানেই আছে, সাথে কিছু কোশ্চেন বোধক চিহ্ন আসছে, এটা ওই যে গেট মেথডের মাধ্যমে ডাটাটা নিব, তখন এই কোশ্চেন বোধক চিহ্ন আসে। মনে করে দেখেন যখন আমরা $গেট ইউজ করেছিলাম, এই যে $গেট, ওই যে গেট দিয়ে যখন আমরা পড়াশোনা করেছিলাম, তখন উপর থেকে কোয়ারি অপারেটর ইউজ করে নাম লিখে নেম ইকুয়াল টু হয়তো আসিফ, এই টাইপের কিছু লিখেছিলাম, লিখে আমরা ওই ডাটাটা নিচে শো করেছিলাম, তাই না? তো ফর্মটা সাবমিট হলে ফর্মের ডাটাটা অ্যাকচুয়ালি উপরে চলে যায়, উপরে চলে যায়, এবং এই ডাটাটা উপরে দেখায় যদি আপনি গেট মেথডে হিট করেন। মেথড কি চেঞ্জ করা যায়? অবশ্যই। দুইটা পপুলার মেথড এখনই বলে রাখি, একটা হচ্ছে গেট, আর একটা হচ্ছে পোস্ট। পোস্টটা আজকেই দেখবো যে আপনাদের টপিকে আছে $পোস্ট। তো ওইটা পরে দেখে আগেই অ্যাকশনটা একটু চিনি। এই অ্যাকশনের ভিতরে বললাম আমি https:// google.gla.com। তাহলে দেখুন আমি যদি এই ফর্মটা সাবমিট করি, এটা নিলাম তুই আগে। এখন যখন আমি ফর্মটা সাবমিট করি, ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? google.com এ নিয়ে যাচ্ছে। গুগল বানান ভুল দিয়েছি, হ্যাঁ, এই জন্য ভুল বানানটা নিয়ে জি উঠাই দিই, google.com। এখন যদি সাবমিট করি, ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? গুগলের কাছে নিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, ফর্ম সাবমিট হলে আমার কোড গুলা কোথায় আছে সেই জায়গার ঠিকানাটা আমি এইভাবে অ্যাকশনের মধ্যে দিয়ে দিতে পারি। তো গুগলের কাছে তো আমার কোড নেই, গুগলের কাছে গুগলের কোড আছে। এর জন্য যখন এই ফর্মটা সাবমিট করছি, তখন সে আমাকে যে google.com এ নিয়ে যাচ্ছে, এবং সেখানে গুগলের পেজটা দেখাচ্ছে। তো গুগলের পেজটা দেখাচ্ছে, এখানে দেখেন কিছু লিখে যদি সার্চ করি, আমি যখন ধরুন লিখে নিলাম বাংলাদেশ, তাহলে এখানে দেখেন google.com/search কোশ্চেন কিউ ইজিক্যাল টু বাংলাদেশ। তো আমি সার্চ পর্যন্ত নিয়ে আসি জানতেন, তাহলে আমার ঠিকানাটা হচ্ছে https://google.com। এখানে হচ্ছে https ভুল করে কেটে দিয়েছি, আমি নিয়ে দিই, এটা প্রয়োজন কারণ ওয়েবসাইট তো। ওকে স্যার, কিন্তু কোশ্চেন মতো কিউ এটা কিভাবে আসবে? হ্যাঁ, এটা একটু চলে আসি, রিলোড দিই, হ্যাঁ আমি সাবমিট দিলাম, ও আমাকে সার্চে নিয়ে যাচ্ছে, তাই না? ওয়েব ওয়েব এইচপি এরকম কিছু নিয়ে যাচ্ছে, কিন্তু ইয়াতে কোশ্চেন বোধক চিহ্নটা দেখাচ্ছে না। শো নেম ওয়েব পি, এটাতে কিছু দরকার। ওকে, তাহলে আমি এটা চেঞ্জ করি। কোশ্চেন বোধক চিহ্ন আসার নিয়মটা আমি বলি, হ্যাঁ, এখানে একটা নেম দিয়ে দিবেন। নেম দিয়ে বলবেন হচ্ছে সেই নেমের ভিতরে যে কোনো একটা নাম দিতে পারি, কিন্তু আমি নামটা দিব হচ্ছে কি কিউ, কারণ ওখানে কোশ্চেন বোধক চিহ্নের পরে কিউ আসছে, তাই না? তাহলে ইনপুট ট্যাগে আমার নেমটার ভ্যালু, নামটা কি, কিউ। এখন যখন আমি এখানে সাবমিট করি, মনে করেন বাংলাদেশ থেকে সাবমিট করলাম, এই যে বাংলাদেশ সম্পর্কে গুগলে চলে আসছে, তাহলে কোথায় আছে দেখছেন? google.com/search কোশ্চেন বদক ইউ ইজুকাল টু বাংলাদেশ। এটা কেমনে আনলাম? কারণ আমার ফর্মটায় আমি এখানে কোনো মেথড দেইনি। যেহেতু আমি কোনো মেথড দেইনি, বাই ডিফল্ট ফর্মের মেথড থাকবে হচ্ছে গেট। আর আমি বলেছি গেট মেথডে হিট করলে আপনি যা লিখবেন সব উপরে চলে যাবে কোয়ারি অপারেটরের মাধ্যমে। তাহলে আপনি এই ফিল্ডে কি লিখেছিলেন বাংলাদেশ, যখন সার্চে যাচ্ছেন তখন প্রথমে দেখেন ওই যে কোয়ারি অপারেটর আসছে, আমার তো অ্যাকশনের কোডটা এসেছেই,
এই যে অ্যাকশনে কোডটা সাথে ওইখানে এই সার্চ অ্যাকশন থেকে পেয়েছে, সাথে কোশ্চেন বলার চিহ্ন আসছে, কারণ এই যে ফিল্ড এটার নাম কি, কিউ। এই যে কিউ, এবং এই কিউর ভিতরে ভ্যালুটা কি রেখেছেন আপনি? এই কিউর ভিতরে ইউজার যেটা লিখেছে সেটাই তার ভ্যালু। ইউজার লিখেছে বাংলাদেশ। আবার আপনি যদি অন্য কোনো কান্ট্রি সম্পর্কে এখানে সার্চ করতে পারেন, মনে করেন ঢাকা লিখলাম, বাংলাদেশ পাতেন ঢাকা, তাহলে এইটা আমাকে গুগলের কাছে নিয়ে যাচ্ছে ঢাকা নামে, তাই না? তাহলে এইভাবে হচ্ছে কি আপনার কি হচ্ছে, ফর্মেট ডাটা সাবমিট হচ্ছে এভাবে। তো আচ্ছা আসিফ ভাই, আমি, এইখানে যদি হ্যাঁ, ওইখানে একটু যান। আহ, আচ্ছা, এখানে যদি আমি youtube.com দিই। youtube.com, তাহলে হ্যাঁ হ্যাঁ। যাবে তো এইখানে, যাবে কোথায়, এখানে সার্চে গিয়ে লিখবে যে youtube.com, আপনি লিখলেন, তাহলে হবে কি, মানে এখানে ইউটিউব, ইউআরএল এর লিঙ্কটা দিয়ে দেখেন তো। এইখানে দিলে কি হবে একটু আগে বুঝেন। এইখানে লিখলে এটা এই ইনপুট ট্যাগ কোনটা, এই ইনপুট ট্যাগ, তাহলে এইখানে আপনি লিখতেছেন, এই ইনপুট ট্যাগের নাম কি রাখছেন, কিউ। যখন সাবমিট দিচ্ছেন তখন এই ওয়েবসাইটে যাবে, সাথে একটা কোশ্চেন বোধক চিহ্ন আসবে, সাথে কিউ লিখে আপনি যেটা লিখছেন সেটা আসবে। আপনি লিখছেন কি, youtube.com, তার মানে জিনিসটা আপনি গুগলে লিখে সার্চ করতেছেন। ঠিক আছে, এই যে গুগলের এই জায়গায় কি লেখা আসছে দেখছেন? ও আচ্ছা, মানে ডাইরেক্ট লিঙ্ক আসবে না আর কি। না না, বুঝতে পারছি, কখনো বুঝতে লিখতে পারছি। হবে না, এটা ফর্মের ডাটাটা যাচ্ছে কোথায়, যাচ্ছে গুগলের কাছে পাঠাচ্ছেন। তো এখন আমি গুগলের কাছে পাঠাবো না, আমি এখন পাঠাবো কোথায়, পিএইচপির কাছে। তাহলে পিএইচপির ফাইলের ঠিকানাটা দিয়ে দিতে পারেন এভাবে, ডে 13, সরি, হ্যাঁ ডে 13 লেসন 1, এই আছে ডে 12, ডে 13 লেসন 1, from handling.php। তাহলে এই যে ফাইলের ঠিকানাটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, এখন যদি সাবমিট করেন আপনি, এটা youtube.com উঠাই দিই, একটা রিলোড মারি, আচ্ছা এখন আমি লিখলাম কিছু, তাহলে দেখেন সাবমিট হওয়ার পরে কিন্তু এই পেজে আসে, কারণ কি আগে কোথায় পাঠাই দিচ্ছিলাম, গুগলের কাছে, এখন কোথায় পাঠাচ্ছি, এই পেজেই পাঠাচ্ছি। পাঠানোর পরে ওই যে দেখেন কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে কিউ লিখে আমার নাম আসছে না, এখানে যেটা লিখছি সেটা চলে আসছে। এখানে কিউ এর জায়গায় যদি লিখতাম ইউজার নেম বা যে কোনো কিছু, ইউজার নেম এরকম কিছু একটা লিখে দিলাম, এইখানে কিন্তু স্পেস দিয়ে না, নেমের মধ্যে কোনো স্পেস দিবেন না। তাহলে আমি কিউ টু কেটে ফাইলটিতে আবার হিট করি, হিট করার পরে আমি অন্য কিছু লিখি, ইমেল লিখলাম মনে করেন, তাহলে আচ্ছা ইমেল তো ভেজাল্লা জিনিস, আপনাদের কারো নাম দেই, লেখেন বিপু নাম, হৃদয়.com। হৃদয়.com, না লিখলাম বিপু, আচ্ছা, বিপুল BIP। লেখেন। লেখার পর এখন যদি শোনেন দিই, তাহলে দেখেন উপরে এই নামের পরে কোশ্চেন বোধক চিহ্ন আসছে, এটাকে কোয়ারি অপারেটর বলে, তাই না? তো এই ইউজার নেম সমান সমান বিপুল, এই ইউজার নেম কোত্থেকে পেয়েছে, একটু আগে তো কিউ ছিল তাই না? এখন ইউজার নেম কেন লিখে আসছে, কারণ হচ্ছে গিয়ে এই যে নেম ইজ ইকুয়াল টু কি লিখছে, ইউজার নেম। আর আমরা কি জানি, উপরে যদি ডাটা যায় যে কোশ্চেন বোধক চিহ্ন, এইটা আমি গেট দিয়ে দিতে পারি, তাহলে পিএইচপি তে আমি এটা কাজ করি, গেট দিয়ে প্রিন্ট করে দিই, বললাম। আচ্ছা নিচে দিয়ে দিই, উপরে ফর্মের নিচে আসলে ভালো হয় তাই না? ফর্মের নিচে পিএইচপি বললাম তুমি ইকো করো $_গেট, সেই গেটের মধ্যে এই যে ইউজার নেম যে রিকোয়েস্ট আসবে উপর থেকে, কিন্তু শুরুতে কিন্তু এরর দিবে, কারণ কি মনে আছে, এটা ছাড়া আমি সাবমিট দিলাম, নিচে এরর দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে তাই না? কেন ওয়ার্নিং দিচ্ছে, আনডিফাইন্ড অ্যারে কি, ইউজার নেম, তার মানে আপনি একটা অ্যারেতে কি হিসাবে ইউজার নেম পাঠিয়েছেন, ও বলতেছে ভাই এটা চিনি না, আনডিফাইন্ড। এই যে গেট, এটার ভিতরে কি পাঠাচ্ছেন, ইউজার নেম, কিন্তু আপনি যখনই কিছু লিখে সাবমিট করছেন তখন ওই লেখাটা চলে আসতেছে না। তার মানে এই লেখাটা কিভাবে পাচ্ছে, এই যে গেট ইউজার নেম, এটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, প্রিন্ট হয়ে যাচ্ছে। আর ওইখানে যখন পাবে না তখন কি বলবে,
এই যে ইরর দিচ্ছে, তো যাতে ইরর না দেয়, হ্যাঁ, সেজন্য এখানে বলতে পারেন যে 9 নম্বর লাইনে তুমি এটা ইকো করার চেষ্টা করো, যদি ইকো করতে না পারো তাহলে তোমার কিছু করার দরকার নাই, নাল দিয়ে দিলাম। এখানে প্রিন্ট করেছে, প্রিন্ট করার পরে এখানে নাল দিয়ে দিচ্ছে। এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখেন আমি যদি কিছু লিখে শুধুমাত্র তখনই সেটা নিচে দেখাবে, এর আগে নিচে দেখাচ্ছে না। তাহলে এই লেখাটা কিভাবে পাচ্ছে? যখন সাবমিট করছেন তখন এই ফাইলের ভিতরে এই ইউজার নেমের মধ্যে ডাটাটা যাচ্ছে। এই ইউজার নেম ইউআরএল থেকে ডাটা নেওয়ার জন্য আমরা আগে হচ্ছে গেট শিখছিলাম, এই যে গেট কিভাবে উপরের ইউআরএল থেকে ডাটা নেওয়া যায়, দেখছেন এই যে গেট নেম বা অন্য কিছু। তো এখানে সেভাবে এই যে ইউজার নেম নামে উপরে যাচ্ছে, সেই ডাটাটা গেটে চলে আসছে। আর এই যে এখানে অ্যাকশন লিখে যে নিজের ফাইলের ঠিকানা দিয়েছেন, হ্যাঁ, এটা লেখা যেই কথা, এটা না লেখা একই কথা। এটা মানে না লেখা মানে এই ফাইলেই অ্যাকশনটা হবে। তার মানে পিএইচপি বাই চান্স যদি কিছু হয়, পিএইচপি কোডটা এখানেই আছে। এখন এই যে উপরে যে ইউআরএলটা যাচ্ছে, এটার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে এটা একটা লিমিটেশন আছে, সম্ভবত 3,000 ক্যারেক্টার উপরে ইউআরএল এ আপনি লিখতে পারবেন, এর বেশি লিখতে পারবেন না। আর বড় রকম ডাটা পাস যদি করা লাগে ফর্ম এর মাধ্যমে, তাহলে তো আপনি গেট মেথডে লিখতে পারছেন না। এর জন্য চলে আসছে পোস্ট মেথড। পোস্ট মেথডে আসলে হয় কি, সবই আগের মতো কাজ করে, কিন্তু উপরের ইউআরএল এ যে যেমন এই যে ইউজার নেম চলে গেছে, উপরের ইউআরএল এ কিছু যাচ্ছে না। তখন তো এখানে একটা ফিল্ড, দুই তিনটা ফিল্ড থাকতে পারে না, তখন উপরে তো দুই তিনটা ফিল্ডের জন্য দুই তিনটা ডাটা দিতে হবে। মনে করেন দুই তিনটা আপাতত ইউজার নেম দিলাম, একটা দিলাম ইউজার নেম, আরেকটা দিলাম ইউর ইমেল, ওখানে লিখলাম ইউজার ইমেল, আবার বললাম ইউর সিটি, এখানে বললাম ইউজার সিটি। তাহলে এখন যখন আমি এটা দিলাম, এটা এখন তিনটা ঘর চলে আসছে। যেহেতু আমাদের কোনো সিএসএস নেই, আমি ডিজাইন করার জন্য আপাতত এইচটিএমএল দিয়ে ব্রেক ট্যাগ নিচ্ছি, হ্যাঁ, যাতে ডিজাইনটা সুন্দর আসে। তো এখানে ডিজাইন গুলো যাতে সুন্দর আসে সেজন্য এই যে ব্রেক ট্যাগ নিলাম, আবার এখানে যাতে ডিজাইন গুলো সুন্দর আসে সেজন্য ব্রেক ট্যাগ নিলাম, হ্যাঁ। তো এই যে এতগুলা ব্রেক ট্যাগ নিলাম, এরপরে যদি আমি যাই এন্টার দিই, তাহলে দেখেন সবগুলা নিচে নিচে চলে আসছে, তাই না? তো এইভাবে হচ্ছে কি আমরা কি করতে পারি, জাস্ট ডিজাইন করতে পারি। এখন একটা জিনিস দেখেন, এখানে আমার নাম লিখলাম, আমার সিটি লিখলাম, ইমেল লিখলাম, সিটি লিখে দিলাম ঢাকা, তখন শো নেম দিলাম। এখানে আশেপাশে ঠিক আছে, উপরের ইউআরএলটা দেখেন কত বড় হয়ে গেছে। ইউজার নেম আসিফ এন্ড ইউজার ইমেল আসিফ সাবির @rizanokaste.com and user city is equal to ঢাকা। এইভাবে উপরে ইউআরএল এর থ্রুতে ডাটা গেছে, আমি ইউআরএল এর থ্রুতে একটা ডাটাই নিছি। আমি চাইলে গেট মেথডে ব্রেক নেবো, আচ্ছা নেই, ইউজার ইমেল নিতে পারি, আবার হচ্ছে গিয়ে ইউজার সিটি, এগুলো সব আমি একটা ভাবে নিয়ে নিলাম। এটা এখানে পাশাপাশি আসলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে আমি যদি উপরে রিলোড দিই, যে নিচে দেখেন তিনটা ডাটা চলে আসছে একসাথে। এই যে এখানে এখান থেকে ডাটা নিচ্ছে গেট মেথডে। তো আমি গেট মেথড চাচ্ছি না, আমি মেথড চেঞ্জ করে দেবো, পোস্ট করে দেবো। তাহলে এইখানে আমি দিয়ে দিলাম মেথড পোস্ট। ওকে, তাহলে আমার মেথডটা হচ্ছে পোস্ট। এখন এই পোস্ট মেথড দিয়ে আমি হচ্ছে জিনিসটা সাবমিট করব। তাহলে গেট মেথড গেল, পোস্ট মেথডের মাধ্যমে জিনিসটা কিভাবে সাবমিট করা যায়। প্রথমত আমি সবকিছু তুলে দিই, হ্যাঁ, একেবারে ফ্রেশ পেজ রিলোড দিলাম। এবার নাম লিখলাম, ইমেল লিখলাম, সিটি লিখলাম। এখন যখন আমি সাবমিট দিচ্ছি,
দেখেন উপরে কিন্তু কোনো ইউআরএল আসে নাই। পোস্ট মেথডের ইউআরএল এ কিচ্ছু আসবে না এক্সট্রা, যে কোয়ারি অপারেটর দিয়ে গেট মেথডে যেটা পাই সেটা পোস্ট মেথডে পাবো না। তাহলে পোস্ট মেথডে আমি ডাটাটা ধরবো কিভাবে? উপরের গেট মেথডে তো উপরের ইউআরএল থেকে ডাটাটা নিয়ে তারপরে নিচে শো করছিলাম। এই যে গেট মেথডে এই ডাটা আপনি যদি এমনি লিখে দেন এখানে কোশ্চেন বড় চিহ্ন দিয়ে যে সিটি ইকুয়াল টু ঢাকা, তাই দেখেন সিটি চলে আসে, কথা আছে না কেন? ও ইউজার সিটি হবে না, শুধু সিটি না, হ্যাঁ, ইউজার সিটি ইকুয়াল টু ঢাকা, নিচে এমনি ঢাকা আসবে, তাই না? তার মানে ইউআরএল থেকে গেট নিচ্ছিল, পোস্ট ইউআরএল থেকে নেয় না। তাহলে পোস্ট ডাটা ধরতেছে, তাহলে কিভাবে দিব? এই যে ডলার আন্ডারস্কোর গেটের জায়গায় জাস্ট দিয়ে দিব ডলার আন্ডারস্কোর পোস্ট, ডলার আন্ডারস্কোর পোস্ট। আবার এখানে ডলার আন্ডারস্কোর গেটের জায়গায় ডলার আন্ডারস্কোর পোস্ট দিবি। বড় হাতের হতে হবে সব, হ্যাঁ, ছোট হাতের দিলে চলবে না। ওকে, তাহলে এই যে ইওর নেম আছে এখানে আমি আমার নাম দিয়ে দিই, ইওর ইমেল দিয়ে দিলাম, এবার সিটি দিয়ে দিলাম, সব নিচে চলে আসছে। এবং উপরে ইউআরএল এও কিন্তু এক্সট্রা কিছু আসে নাই। এটা কার জন্য? এটা ডলার আন্ডারস্কোর পোস্টের জন্য। আচ্ছা, আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট। ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, তাহলে ডলার আন্ডারস্কোর গেটও না, ডলার আন্ডারস্কোর পোস্টও না, সেটা হচ্ছে ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট। আচ্ছা তো আসিফ ডলার ভাই, এখানে আমি আন্ডারস্কোর, একটা, হ্যাঁ বলেন। আচ্ছা আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। এখানে যদি অবশ্যই, ইউজার নেমে আমরা ডাবল কোটেশন দেই তাহলে কি হবে? প্রবলেম নাই, দিতে পারে। এই যে এখানে ডাবল কোটেশনের মধ্যে লিখছে, এখানে আবার এর মধ্যে সিঙ্গেলে লিখছে, তাই না? সমস্যা নেই। এখানে সিঙ্গেল কোটেশন দিছেন আর কি এখানে। হুম, ওই একটা দিয়েছে, বাকিগুলো ডুপ্লিকেট করেছি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, মানে এখানে কোনো প্রবলেম হবে না যে ও সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিলে? না, সমস্যা নেই। আচ্ছা ওকে। ওকে, তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী আমি ডাবল কোটেশন দিয়ে দিলাম। এবার দেখেন এটা কাজ করে নাকি একটু দেখে, হ্যাঁ। তাহলে নাম লিখলাম, ইমেল লিখলাম, সিটি লিখলাম, শোনেম দিলাম, সবগুলো একসাথে চলে আসছে। তাহলে আমি দেখলাম হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্টও কাজ করে এই ক্ষেত্রে, পোস্ট মেথডে ডলার আন্ডারস্কোর গেটও কাজ, সরি রিকোয়েস্টও কাজ করে। তাহলে রিকোয়েস্ট আর পোস্টের মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে আপনি যদি মেথডটা পোস্টের জায়গায় ডিফল্ট যেটা গেট এটাও দিয়ে দেন, হ্যাঁ, তাহলে এটার জন্য আপনার নিচে সবগুলা চেঞ্জ করে ডলার আন্ডারস্কোর গেট করা দরকার ছিল, কিন্তু রিকোয়েস্টটা পেয়ে গেছে। তাহলে ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট, এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটার পাওয়ার এইটাই যে ও গেট মেথডে দিতে পারে, মানে রিকোয়েস্ট দিতে পারে, ও পোস্ট মেথডেরও রিকোয়েস্ট নিতে পারে। তো এটা অনেকে ইউজ করে, অনেকে ইউজ করে না, আপনার যেভাবে ইচ্ছা। কিন্তু আমার আমার ব্যক্তিগত মত হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট দিলে আপনি একটু ইয়াটা হয় যে মেথডটা যে পোস্ট, হ্যাঁ, এটাও ভ্যালিডেশন হয়ে গেল, তাই না? মেথডটা যে পোস্ট সেটাও একটু ভ্যালিডেশন হয়ে গেল, বেটার হয়। আচ্ছা আর হচ্ছে এইখানে গেট মেথড, হ্যাঁ বলেন। আচ্ছা এইখানে 3 নাম্বার লাইনে অ্যাকশনের পাশে আপনি খালি রাখছেন কোটেশন দিয়ে, এখানে কি খালি রাখতে হবে? এটা হচ্ছে 3 নাম্বার অ্যাট্রিবিউট, কোড। এইচটিএমএল অ্যাট্রিবিউট। ও আচ্ছা আচ্ছা, মানে এখানে খালি থাকবে আর কি এই এই অ্যাকশনের পাশের কোটেশন ভিতরে। উম আপনি কি খালি ছাড়া লিখতে চাচ্ছেন? মানে খালি এখানে আপনি ছাড়া কিছু লিখে, লেখেন নাই দেখে আমার একটা না, প্রশ্ন আর কি। এটা বাজে দেখায় না। এইচটিএমএল করতে এই যে দেখেন, এই যে টাইপের পরে টেক্সট, তারপর একটু খালি দেখে আমি প্লেস হোল্ডার লিখছি না, শেষ হয়েছে, তারপর একটু খালি দেখে আমি নেম লিখছি না,
ওইটাই এখানে অ্যাট্রিবিউট, এটা এইচটিএমএল কোড, এটা পিএইচপি কিছু না, মানে এইচটিএমএল এর। মানে এই কারণে এটা খালি আর কি, অ্যাকশনের পাশে কোটেশনের ভিতরে কিছু নাই, নাল আর কি, খালি। এই যে অ্যাকশনের ভেতরে খালি এই জায়গাটা, হ্যাঁ, এই আমি জায়গাটা এই খালি জায়গার কথা রাখছি। বলছি। হ্যাঁ, এই জায়গাটায় কোন কোডটা থাকে, যে গুগলের কোডটা লিখছিলাম মনে আছে একটু হ্যাঁ, আগে, হ্যাঁ। গুগল সাইডে এই জায়গায় থাকে সেই কোড, যেই জায়গায় আপনার এই ফর্মটা সাবমিট হলে চলে যাবে ডাটাগুলো নিয়ে। তো আমি খালি রাখছি, তার মানে কি কোথাও যাবে না, এখানেই থাকবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, আপনি আচ্ছা, যদি এখানে বুঝতে পারছি। গুগলের ঠিকানা দেন, গুগলে চলে যাবে। আপনি যদি এখানে ইউটিউবের ঠিকানা দেন, তাহলে ইউটিউবে চলে যাবে। আর আপনি যদি আপনার এখানে অন্য কোনো ফাইলের ঠিকানা দিয়ে দেন, মনে করেন হচ্ছে গিয়ে মানে কি দেওয়া যায়, এই যে সেশন ডট পিএইচপি, যদিও, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এখানে, আমি এখানে আগে সবকিছু করি, কাটার পরে ফর্মেট ডাটাগুলো নিয়ে আমি এখানে সাবমিট করলাম। কোথায় চলে গেছে আমাকে নিয়ে, দেখছেন? সেশন ডট পিএইচপি, তাই না? লেসন 12 সেশন ডট পিএইচপি, সাথে এই ডাটাগুলা গেট মেথডে পাঠিয়ে দিচ্ছে, দেখছেন? এই যে নেম ইজ টু আসিফ, এন্ড ইউজার ইমেল ইজ টু, আমার ইমেল অ্যাড্রেসটি, এন্ড ইউজার সিটি ইজ টু ঢাকা। এই লেখাটা চলে গেছে, কিন্তু আমি ওই ফাইলে কিন্তু আর নাই, অন্য ফাইলে চলে গেছে, দেখছেন? কারণ কি ওই ফাইলে নাই কেন? কারণ হচ্ছে অ্যাকশনের ভিতর বলে দিয়েছি অন্য কোথায় যাবে, মানে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছেন আর কি। লিঙ্ক দিয়ে দিয়েছি। তো ওই আর লিঙ্ক পেজে তো দেওয়ার আমার আগে আপনি ডট, ইয়া, ফ্রম স্ল্যাশ না কি বলে, এই স্ল্যাশটা দিতে ফরওয়ার্ড হয় আর কি। স্ল্যাশ দিলে বেটার। ডট স্ল্যাশ মানে কি জানেন? ইন্ডিস এই যে একটু বলে ডিরেক্টরি। বলে দেন, বুঝি না এটা কি। আচ্ছা, ডট স্ল্যাশ মানে হচ্ছে ইন্ডিস ডিরেক্টরি, বা বাংলায় বলতে পারেন এই ফোল্ডারের ভিতরে, যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে ডট স্ল্যাশ ইন্ডেক্স ডিরেক্টরি। ডিরেক্টরি, বা এই যে ফোল্ডার আচ্ছা, আছে সেই ফোল্ডারের ভিতরে। আচ্ছা, ওকে, এই ওকে। ফোল্ডারের ভিতরে কি কি ফাইল আছে সেগুলো তো দেখাবেই, আপনি যে ফাইল দিবেন যখন ফর্মটা সাবমিট হবে, গেট মেথডে হইলে ইউআরএল এ দেখা যাবে, পোস্ট মেথড হইলে ইউআরএল এ। ইউআরএল বলতে কি বোঝাচ্ছি? উপরের লিঙ্কটা, তাই না? তো গেট মেথডে হিট করলে উপরের লিঙ্কে আপনি যে ফর্ম দুটা গুলা সাবমিট করছেন সবগুলা চলে যাবে। আর যদি আপনি পোস্ট মেথডে হিট করেন, তাহলে কিন্তু জিনিসটা যাবে না। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তাহলে এই যে আপনার ইয়াটা বলছিলাম, কি বলছিলাম, আপনার সিলেবাস কই, এই যে এখানে বলছিলাম যে আমি ডলার আন্ডারস্কোর পোস্ট এবং ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট এটা ফর্মের সাথে দেখাবো। এই জন্য এটা ফর্মের সাথে দেখেছি, এই সুযোগে ডলার আন্ডারস্কোর গেটটাও একটু রিভাইজ হয়ে গেল। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কাজ, বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আমার ফর্ম হ্যান্ডলিং এর সাথে সাথে এগুলোও শেষ হলো। এখন ফর্ম ভ্যালিডেশন, এটা দরকার। ফর্ম ভ্যালিডেশন, এখানে ফর্ম রিকোয়ার্ড, ফর্ম ইমেল, এগুলা সব একটার মধ্যেই পড়ে, হ্যাঁ। ফাইল আপলোডিং আলাদা, ফর্ম রিকোয়ার্ড আর হচ্ছে গিয়ে ইউআরএল, ইমেল, এগুলো একটু দেখে নিই ফর্ম ভ্যালিডেশনের মধ্যে, হ্যাঁ। তাহলে একটা নতুন ফাইল নিয়ে আজকে হচ্ছে ডেট হার্টের লেসন টু, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পিএইচপির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশন। এটা যদি বুঝেন, বুঝে বুঝে করতে পারেন, পিএইচপির অনেক কাজই নিজে বুঝে বুঝে করতে পারবেন। ফর্ম ভ্যালিডেশনটা বলি কি আসলে, ইউজার বা ব্যবহারকারী যে, তার কাছ থেকে আমি ডাটা নেব, নেওয়ার সময় আমি চেক করবো সে যে ডাটাটা দিল, ডাটাটা ঠিক দিল কিনা, নাকি ভুল দিল। মেইলের জায়গায় নাম্বার, মোবাইল নাম্বার লিখে দিতে পারে ইউজার ভুল করে, তাহলে আমি সেটা নিব না, গ্রহণ করব না। হয়তো ভুল করে জেন্ডারের ঘরটা ফিল আপ করলো না, সাবমিট করে দিল,
তাহলে আমি তাকে মেসেজ দেবো, এই ফিল্ডটা তুমি দয়া করে ফিল আপ করো। আমি যদি চাই এটার সাথে ডিজাইন করলে কাজ অনেক বড় হয়ে যাবে, বুঝছেন। আমার মূল জিনিসটা হচ্ছে আপনারা যাতে পিএইচপি কনসেপ্টটা ভালো মতো বুঝেন। তো আমি এখানে যে ফ্রন্ট এন্ডের সিএসএস ডিজাইন এগুলা কিছু এই মুহূর্তে করতে চাচ্ছি না। Okay. আমি ডাটা ভ্যালিডেশন করবো, তো প্রথমে আমি আগে এইচটিএমএল ফর্মটা বানায় ফেলাই। ফর্ম অ্যাকশন থাকলো, মেথড দিয়ে দিলাম কি, মেথড দিয়ে দিলাম পোস্ট। তারপর এখানে বললাম ইম্পোর্ট টাইপ ব্রেক্স প্লেস হোল্ডার নেম। নেম কে দিতে পারি, ইউজার নেম দিয়ে দেবো, দিতে পারি। দুটা ব্রেক থাকবে। এবার ইমেল নেবো, তাই না? কিন্তু এখানে ইনপুট টাইপ কি দিয়েছে, ইমেল না। আমি ইনপুট টাইপ টেক্সটই নিই। ইমেল দিলে তো আমাকে এইচটিএমএল ভ্যালিডেশন করে দিল, আর এইচটিএমএল ভ্যালিডেশন হ্যাক করা কোনো ব্যাপারই না। তো আমি এইচটিএমএল দিয়ে ভ্যালিডেট করবো না, আমি পিএইচপি দিয়ে ভ্যালিডেট করবো। আচ্ছা ভাইয়া, হুম। আপনি তো এখানে HTML এর ফাংশন কাজ করতেছেন, এটা কি পিএইচপি তে সাপোর্ট করবে না? যেটা এখন লিখতেছেন এটা পিএইচপি কোটেশনের ভিতরে লিখলে পুরো ভুল হয়ে যাবে। পিএইচপির বাহিরে যেটা সেটা এইচটিএমএল করবে, এই যে ভুল হয়ে গেছে, দেখছেন? সাপোর্ট করবে না আর কি, যেটা বললাম। না। হ্যাঁ, এটা বুঝে করতে হবে। যখনই কোনো র এইচটিএমএল কোড লিখবেন সেটা অবশ্যই পিএইচপি ব্লকের বাইরে লিখবেন। আর তো যখন র সেক্ষেত্রে পিএইচপি করবো, হ্যাঁ বলেন। সেক্ষেত্রে তাহলে যে এটা আপনার পিএইচপি এটা ক্লোজ কিভাবে করবো? এটা হচ্ছে পিএইচপি ক্লোজ। মানে এটা তো হচ্ছে আগে করে পিএইচপি। ফেলছিলাম, তো আপনি তো ক্লোজের বাইরে দেখেন আপনি HTML টা করলেন। তো হুম এখন হুম। যখন আমার কাজটা শেষ হয়ে যাবে, আমি তো এটা তো শেষ করতে হবে। তো শেষ করার জন্য যে আমি প্রশ্নবোধক বা যে গ্রেটার দেন সাইনটা কিভাবে দিবে, এটা তো তখন দিলে তো হবে না। এইখানেই শেষ হচ্ছে। আবার যদি পিএইচপির কাজ করেন পরে আবার পিএইচপি নিয়ে নিচে শেষ করবেন। আবার আচ্ছা যদি আচ্ছা, এইচটিএমএল এর মাঝখানে পিএইচপির কাজ করেন ওইখানেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন, মানে যে সেটাই আর কি। কোডিংটা দেখি ওই যে পিএইচপির আপনার কোটেশনটার মাঝখানে লিখতে হবে ওটা। লাগতে দিতে হবে। এইটাকে পিএইচপি ব্লক বলে, হ্যাঁ। হ্যাঁ। পিএইচপির যত কোড এই ব্লকের মধ্যে থাকবে, পিএইচপি ব্লক। আর ওকে। পিএইচপি ব্লকের বাইরে যা থাকবে সেগুলো হচ্ছে এইচটিএমএল কোড। এটা পিএইচপি ব্লকের বাইরে আমি বুঝলাম কিভাবে, এই যে এটা এই সাইনটা শেষ, মানে পিএইচপি ব্লকের শেষ অংশ এটা। আচ্ছা, এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমেল নিলাম। ওকে। সিটি নিব না, আমি হচ্ছে গিয়ে জেন্ডার নেই, হ্যাঁ। ইম্পোর্ট টাইপ রেডিও। এই হেল্প করে কেন, হেল্প করে না কেন? এখানে ভ্যালুটা যাবে পিএইচপির কাছে, হ্যাঁ। ভ্যালু দিয়ে দিলাম মেইল, নেম দিয়ে দিলাম জেন্ডার। এটার পাশে কিছু লিখে দিই যাতে ইউজার দেখতে পারে, হ্যাঁ। এই এর হেল্প নিয়ে করতে গেলে দেরি হয়ে যাবে, এর থেকে তাড়াতাড়ি করি, হ্যাঁ। ফিমেল হচ্ছে ভ্যালু, এখানে ফিমেল দেখতে হবে। আচ্ছা, বুঝা যে এই যে বাহিরে যে ইনপুটটাকে যেটা লিখেছি, মেল ফিমেল বড় হাতের লিখে দিই, হ্যাঁ, ভেতরেরটা ছোট হাতের দিয়ে, সমস্যা নেই। এইটা হচ্ছে গিয়ে আপনার ইউজার দেখতে পারবে। আমি ফর্মটা একটু খুলি এখানে, না, হ্যাঁ। এই যে এই মেলটা ইউজার দেখতে পাচ্ছে, এই ফিমেলটা ইউজার দেখতে পাচ্ছে, এই যে যেটা ম্যানুয়ালি এখানে টাইপ করে দিছে। আর এই যে ভ্যালু যেটা, এটা ইউজার দেখতে পাচ্ছে না। এইটা হচ্ছে এটার ভেতরে থাকে। তাহলে ভ্যালুতে আমি আবার মেল ফিমেল কেন লিখলাম? পিএইচপির কাছে এই ভ্যালুটাই চায়। এই যে আপনি বাহিরে মেল ফিমেল লিখেছেন, এটা পিএইচপির কাছে যাবে না যখন ফর্মটা সাবমিট করবে। এগুলা সব যাবে কার কাছে? এগুলা সব যাবে হচ্ছে গিয়ে এই ভ্যালুটা, ভ্যালুটা যাবে।
আর কিচ্ছু যাবে না, এই ভ্যালুটা যাবে পিএইচপির কাছে। কিন্তু ভ্যালুটা একটা নামের মধ্যে ভরে যাবে। এই নামটা আমি কি নাম দিয়েছি? এই নামটা দিয়েছি হচ্ছে জেন্ডার। এই জেন্ডার নামের ভেতরে এই ভ্যালুটা পড়ে, এখানে নাম কি দিচ্ছে? ইউজার ইমেল। তার মানে এখানে ইউজার যেটা লিখবে, এই ইনপুট টাইপে ইউজার যেটা লিখবে, সেই লেখাটাকে আমি ভ্যালু বলতে পারি। বা এখানে এইচটিএমএল এর ভিতরে ভ্যালু নামে থাকবে। যদি এখানে বলতে পারেন যে কই স্যার ভ্যালু তো দেখতে পাচ্ছি না, তো তখন আমি বলবো যে ভ্যালু আপনি মন চাইলে লিখেও দিতে পারেন। ভ্যালু লিখে দিয়ে, ভ্যালুর মধ্যে লিখে দিলাম কি, হা হা হা, হা 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 হা, হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন যখন আমি রিলোড দিলাম, তাহলে দেখেন এই যে প্লেস হোল্ডারের জায়গায় ভ্যালু লেখা আছে। ভ্যালু মানে ওটা এখানে লেখা আছে, হ্যাঁ, এই যে ভ্যালু কাটা যায়। কিন্তু প্লেস হোল্ডার যদি কাটতে চান কাটতে পারবেন না, আপনি কিছু টাইপ করলে তখন প্লেস হোল্ডার মুছে। কিন্তু বাই ডিফল্ট ভ্যালু, কিন্তু ইউজার যেটা লিখে দিয়েছে সেটাকে আমরা ভ্যালু বলি। তা আমি ভ্যালু দিলাম না, ওই যে প্লেস হোল্ডার আছে ইউর ইমেল, এটা থাকলো। ওকে, তাহলে হচ্ছে কি আমার মেইল আছে ফিমেল আছে, কার মধ্যে আছে? এই দুইটা জেন্ডারের মধ্যে আছে। ওকে, এরপরে আবার দুইটা ব্রেক টাইম নেই। জেন্ডার টাইপ করার সময় কেন যেন এআই স্লো হয়ে যায়। আচ্ছা, এই যে স্কিলস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, নাইস। আমার কি কি স্কিলস আছে সেটা আমি এখানে নিতে পারি। পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, পাইথন তো পারি না। আচ্ছা যাই হোক, দেখতে হবে পাইথন। এটা দিয়ে দিলাম। দেখছেন আমার স্কিলস এর মধ্যে এগুলা চলে আসছে। আর কি করতে পারি? আর হচ্ছে গিয়ে কান্ট্রি নিতে পারি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেখেন এই যে কান্ট্রি সিলেক্ট অপশনের মধ্যে এখানে ভ্যালুর মধ্যে বিডি লিখছে, আর ইউজার কি দেখবে? বাংলাদেশ। তাহলে এই যে ইউজার বাংলাদেশ লিখবে, ইউজার মনে করেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলো, তখন এই ইউজারের কাছে, পিএইচপির কাছে যাবে কি শুধু ইউএস। এই ইউনাইটেড স্টেটটা পিএইচপির কাছে যাবে না, ভ্যালুর মধ্যে যে লেখাটা সেটা যাবে। তো আমি চাচ্ছি না উম, বাংলাদেশ লেখাটাই যাক, এর জন্য এটা কপি করে আমি ভ্যালুর মধ্যে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস, এটা কপি করে আমি এই ভ্যালুর মধ্যে দিয়ে দিচ্ছি। এই, আচ্ছা, লাস্টে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, তাই না? ইনপুট টাইপ পাসওয়ার্ড, নেম, পাসওয়ার্ডে লিখে দিতে পারি, বা শুধু পাস দিয়ে দিতে পারলাম। প্লেস হোল্ডার, রাইট ইয়োর পাসওয়ার্ড। লেখার পরে দুইটা ব্রেক দিলাম। ব্রেক লেখার পরে এই বাটন টাইপ সাবমিট দিতে, বাটনের একটা নাম দিয়ে দিই, বা ইনপুট টাইপ সাবমিট দিতে পারেন, কিন্তু বাটনে দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই, হ্যাঁ। এখানে একটা নেম দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম কি, হ্যাঁ, রেজিস্টার লিখে দিচ্ছেন। আচ্ছা, সাইন আপ লিখে দিচ্ছি, সাইন আপ, এটা হচ্ছে ওর নাম। আর এখানে সাবমিটের মধ্যে লিখে দিই রেজিস্টার, অথবা সাইন আপও লিখতে পারি, যেহেতু নাম দিয়েছি সাইন আপ, এখানে ইসের মধ্যে লিখে দিই। এই হচ্ছে গিয়ে আমার একটা ফর্ম, জাস্ট এইচটিএমএল ফর্ম। এখন আমার টার্গেট হচ্ছে এই ফর্মটা সাবমিট হবে। সাবমিট হলে এই ফর্মের ডাটাগুলা ব্যাকএন্ডে যাবে, এবং ব্যাকএন্ড থেকে আমি ডাটাগুলা রিসিভ করব। রিসিভ করে আমি ভ্যালিডেট করব যে ডাটাগুলো আসছে সেগুলা কি বলে, সঠিক কিনা। রিসিভ করার পরে আমি একটা রেসপন্স দিব যে হ্যাঁ ডাটাগুলো সঠিক, অথবা ডাটাগুলো সঠিক না, এরকম কিছু। তাহলে এটা কি করতে পারি? সেজন্য যা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, আমার এখানে কি ইউজার নেম আছে, তাই না? ইনপুট টাইপ টেক্সট প্লেস হোল্ডার ইউর নেম, নেম হচ্ছে ইউজার নেম। তাহলে এই ইউজার নেমটা আমি এখানে নিয়ে আসি। তার আগে হচ্ছে কি আমার বাটনের নামটা কি, সাইন আপ। তাহলে একটা কোড শিখিয়ে দিচ্ছে, এই কোডের মানে হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করা হয়েছে নাকি হয়নি। তাহলে এখানে বললাম ইফ, তারপর হচ্ছে প্যারেন্থেসিস দিলাম, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস দিলাম, হ্যাঁ, এফ এস সেট।
ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সাইন আপ। এই কোডটা একটু ভালো দিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করে। এইখানে ইজ সেট, এটার মানে হচ্ছে সেট করা আছে নাকি নাই, তার মানে তার অস্তিত্ব আছে নাকি নাই, এই টাইপের কিছু বলতে পারে। ও তখনই এই ডাটাটা পাবে যখন ওর ভেতরে এই জিনিসটা থাকবে। তো এই জিনিসটা কখন থাকবে, যখন পোস্ট মেথডে ডলার আন্ডারস্কোর পোস্ট কখন ধরে, যখন পোস্ট মেথডে রিকোয়েস্ট আসে। রিকোয়েস্ট আসবে কি নামে? সাইন আপ নামে। এখানে নামটা কি দিয়েছি? সাইন আপ। তাহলে এই কোডিংটার সোজা বাংলা বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নাই, এইটুকু বুঝলে চলবে। এই কোডিংটার মানে হচ্ছে, এই সাইন আপ বাটন নামের বাটনটায় যদি ক্লিক করে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যত কোডিং থাকবে সেগুলা রান হয়ে যাবে, তার আগে এগুলা রান হবে না। এইটুকু বুঝলেই হবে, হ্যাঁ। তার মানে আচ্ছা, এখানে ইসেটটা কিসের? এই সেটটা বললাম তো, সেট করা আছে নাকি নাই চেক করতেছে। আপনি যদি ডলার আন্ডারস্কোর পোস্ট সরাসরি কল করেন, তার মানে তো আপনি বলতেছেন যে হ্যাঁ পোস্ট মেথডের রিকোয়েস্ট আছে সাইন আপে। এই সেটটা বলেছে, ওর আগে ছাঁকনি দিয়ে দিলেন যে হ্যাঁ এটা থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে। এই সেটটার মিনিং হচ্ছে এটা। আর আপনি যদি সেট ছাড়া দেন তাহলে কি মিনিং হচ্ছে, তার মানে আছে, পোস্ট মেথডের রিকোয়েস্ট আসবে। তো আপনি যখন অ্যাকচুয়ালি ফাইলে ঢুকেন তখন না গেট মেথডের রিকোয়েস্ট চান, হ্যাঁ। আনডিফাইন আরেকটি সাইন আপ, ও সাইন আপ কে খুঁজে পাচ্ছে না। কখন পাবেন? যখন হচ্ছে আপনি সাইন আপে ক্লিক করবেন, এখন পোস্ট মেথডে হিট করছে, এখন কিন্তু এরর দেয় নাই। কিন্তু যখনই আপনি লোড করতেছেন তখনই বলছে সাইন আপ আমি কাউকে খুঁজে পাচ্ছি না, কারণ ও পোস্ট মেথডের ভিতরে সাইন আপ খুঁজতেছে। কিন্তু পোস্ট মেথডে তো হিটই হয়নি। পোস্ট মেথডে হিট হবে ফর্মটা সাবমিট হওয়ার পরে, যে মেথড পোস্ট দিচ্ছেন। এর জন্য ইসেট ইউজ করা, একটা গার্ড। বললাম ভাই বাই চান্স যদি এটা থাকে আগে, পোস্ট মেথডের রিকোয়েস্ট আছে, তাহলে তুমি কাজ করো, না তো কাজ করার দরকার নাই। আগে আগে পাকনামি করে কি যেন বলে, এই আনডিফাইন অ্যারে কি এগুলো বলো না। ও থাকতে পারে নাও থাকতে পারে, ইটসেট মানে যদি থাকে এটা, তখন তুমি কাজ করো। বুঝাতে পেরেছি? ইসেট মানে বিল্ডিং ফাংশন আর কি, বুঝতে পারছি। আমি আমি ভাবছি এটা টেক্সট, মানে নর্মাল একটা আরে কনসেপ্ট না না টেক্সট। না, এটা আমি কিচ্ছু করিনি, এটা পিএইচপি বানাইছে। এটা পিএইচপি বানিয়েছে, এটা আমাদের, আপনার কিছু করার নেই এখানে, আমার কিচ্ছু করার নেই, এটা পিএইচপি বানিয়েছে। পিএইচপি কেন বানিয়েছে? ওই যে চেক করার জন্য, ও থাকলে ইসেন্টের আর কি একটা ছাকনির মতো দিয়ে দিচ্ছে, ও থাকতেও পারে না থাকতে পারে। তুমি ইরর দিও না, ও যদি থাকে তাহলে এই সেকেন্ড ব্যাগের কোড গুলা রান করতে হয়। ইসেন্টের মধ্যে কে থাকে? এই যে এই পোস্ট মেথডে যদি এই সাইন আপটা থাকে। আর আপনি যদি আচ্ছা ভাইয়া। ডাইরেক্ট ইসেট ছাড়া দিয়ে দেন, তার মানে আপনি সরাসরি বলতেছেন যে পোস্ট মেথডে সাইন আপ আসবে। তখন ও কিন্তু আমাকে একটা ইরর দিচ্ছিল একটু আগে, দেখছেন হয়তো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। যদি একটু মজা করে যদি বুঝতে চাই, তাহলে যে আপনি ফর্মের ভিতরে যে কাজগুলো করেছেন এটাতে স্টেমেল দিয়ে করা কেমন? হ্যাঁ তো হ্যাঁ। ওই উপরে যেটা করেছেন ইজেড দিয়ে, ওটা হচ্ছে মনে করেন যদি মানে আমরা যদি নর্মাল, যেহেতু আমরা সব নর্মাল এখানে বুঝার ক্ষেত্রে, এটা মানে মনে করতে পারেন যে জাভাস্ক্রিপ্ট, মানে ওটা আমরা ক্লিকেবল করতেছি এই যে HTML এর কোডিং গুলাকে, হুম। এরকম কিছু কিছু। এইটা হচ্ছে গিয়ে রিকোয়েস্টটাকে গ্রহণ করতেছি। এই যে ফর্মটা যখন সাবমিট করেন, তখন তো হুম, ইউজার যেগুলা লিখবে সেগুলো তো যাবে, রিকোয়েস্ট বলতে পারেন বা ডাটা বলতে পারেন, হোয়াট এভার ইট ইজ, তথ্যগুলো তো যাবে। কোথায় যাবে? অ্যাকশনে যেখানে ঠিকানা দিবেন সেই জায়গায় যাবে, অ্যাকশনটা খালি, তার মানে ফর্মটা সাবমিট হলে এই জায়গায় আসবে। এই যে এই জায়গায় ডাটাগুলো আসবে, ওইটা ধরার জন্যই এই কোডিংটা করতেছি। আপনার কথার বুঝতে সাথে পারছি। কিছুটা মিল আছে, তাই না? জি। এখন ভাই একটু আউটপুট একটু যাবেন প্লিজ, কষ্ট করে। প্রিন্ট যেটা করছেন আপনার ওই ব্রাউজারে, হ্যাঁ, এখানে আপনি যেখানে ইনপুট ট্যাগ গুলো দেখেন, হুম। ইনপুট সরি ফিল্ড গুলো, ইনপুট ফিল্ড গুলো যেখানে লেখা আছে ইউর নেম, এটা যদি আমি যদি মনে করেন যে আমি একটু বড় ছোট করতে চাই, এই কাজগুলো তো সাধারণত আমরা CSS দিয়ে করতাম। মেসেজ করি, এখন হ্যাঁ। হ্যাঁ, তো এখন যদি আমরা এটাকে যদি প্যাডিং দিয়ে হোক বা উইথ হাইট দিয়ে হোক, আমরা যদি এটা ইনপুট যে বক্সটাকে বড় করতে চাই, সেটা কি আমরা কি আপনার CSS ইউজ করবো নাকি? মেসেজ ইউজ করবেন। আচ্ছা, এটার ভিতরেই এই যে আপনার হ্যাঁ যে হ্যাঁ, এটার পিএইচপি ভিতরে, ভিতরে। আচ্ছা আচ্ছা এইটার আচ্ছা। ভিতরে। না, এটা কিন্তু আমার অনেক আগ থেকে কাজ করতো মাথায়, কিন্তু আমি ভাবতাম যে কি PHP দিয়ে কেমনে এই কাজগুলো করা যায়।
না, পিএইচপির এই পাওয়ারটা আছে কিন্তু, মাথায় রেখেন। ও এইচটিএমএল সিএসএস থ্রো করতে পারে, বুঝতে বুঝছেন? এর পারছি। জন্য পিএইচপি দিয়ে ফুল স্ট্যাক কাজ একবারে করে ফেলা যায়। ফুল স্ট্যাক মানে কি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা এক কাজই একসাথে করে ফেলতেছেন। একসাথে করে ফেলা যায়, আচ্ছা বুঝছি। কিন্তু ওই যে জি। মানে একটু আলাদা আলাদা রাখতে হয় আর কি, সবগুলো এলোমেলো হয়ে গেলে বা একসাথে কাজ করবেন আর কি, মানে মানে যে আপনার স্টেপ বাই স্টেপ করতে হয় আর কি। স্টেপ। আপনি কি বুট স্ট্যাপ করেছিলেন? না ভাই, আমরা ওখানে যাই নাই তো এখন। বুট স্ট্যাপ শিখায় নাই? না, এখনো যাইনি তো ওখানে, এখন তো জাভাস্ক্রিপ্ট চলতেছে। সিএসএস করায় নাই? সিএসএস করাইছে, জি। সিএসএস এর পরেই তো বুট স্ট্যাপ পড়ানোর কথা সিএসএস এর নাকি? পরে জাভাস্ক্রিপ্টে চলে গেছে ও, ওনারা। বুট স্ট্যাপ করাবে বলছে কিছু? আছে আছে, এটা একদম একদম লাস্টে আমি 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 এটা মডিউলে দেখলাম, একদম লাস্টে করাবে আর কি। মানে আচ্ছা। সিরিয়ালে আছে লাস্টে, তো তো এই জন্য বুঝে নিলে হয়তো লাস্টে করাবে, সে ওনার প্রেশার দিনে তারা তাদের মতো আগাচ্ছে আগে। হুম। এখানে বুটস্ট্র্যাপে সিএসএস লিঙ্ক করা যায়, বুঝছেন? বুটস্ট্র্যাপের তো একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, সেখানে বুঝছেন না? সিএসএস আমি লিঙ্ক করা যায়। বুটস্ট্র্যাপের কয়েকটা ক্লাস এমনি এমনি আউট মানে বাইরের কয়েকটা ক্লাস আমি করেছি, তো দেখলাম যে এটা অনেক ঝামেলা, তো এই জন্য মানে পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট দুইটা যদি একসাথে মিলাতে যাই, মানে ধরুন তিনটা একসাথে করতে পারতেছেন, এই জন্য আপাতত বন্ধ রাখছি। আমি কয়েকটা ভিডিও আমি দেখছি, ও, বেসিক নলেজটা হয়েছে। এইখানে বুটস্ট্র্যাপ মিলানো যায় তো, যেত কিন্তু ঝামেলা হয়ে যাবে, মানে হচ্ছে আর কোড আরো বড় হয়ে যাবে, আমরা বুঝতে পারবো, সহজে বুঝতে বুঝতে পারবো। পারবেন না, বুঝছেন? জি জি। এটা হচ্ছে ঝামেলা। সিএসএস দরকার, আপনি এখানে একটা ক্লাস নেম দেন। হুম। আচ্ছা, এটা থেকে ক্লাসে টেলয়েন্ট যেখানে সাপোর্ট একটা করবে? ক্লাস, হ্যাঁ হ্যাঁ, টেলউইন সিএসএস কাজ করবে। টেলয়েন্ট দিয়ে করলে তার সহজ ভাই, সবসময় টেলয়েন্ট দিয়ে দেখা যায়, একদম উম, কাজটা শর্টকাট কি হয়ে সমস্যা? টেলউইন সোজা না বুটস্ট্র্যাপ সোজা? বেশি টেলউইন কঠিন। টেলউইন্ডে, বুটস্ট্র্যাপে যদি 100টা ক্লাস থাকে, টেলউইন্ডে 1000টা ক্লাস। হ্যাঁ, এটা ঠিক আছে, সব ক্লাস বুটস্ট্র্যাপ তার ব্যবহার সোজা। করে লাগে। যেহেতু আমরা ভাইয়ার নতুন অবস্থা, যেটা আমাদের জন্য আমাদের বুঝতে সহজ, আপনারা ওটা একটু দেখাইয়েন। আর শিখতে শিখতে যখন একটু অ্যাডভান্স হবো তখন অ্যাডভান্স টপিক গুলো দেখেন, সমস্যা নেই। অ্যাডভান্স টপিক আর কি, এটা নিজে নিজে শিখতে হয়, কারণ হচ্ছে টিচার কখনো স্টুডেন্টকে আর এক্সপার্ট তা তো বানায় অবশ্যই। দিতে পারে না। না না, সেগুলো অবশ্যই। না, আপনাদের যেটা স্টুডেন্ট নিজেদের আওতাধীন আছে, হম। আপনাদের যেটা আওতাধীন আছে ওটা তো দেখাবেন, এবং অ্যাডভান্স হওয়ার জন্য একটু রাস্তাগুলো দেখিয়ে দিবেন। যার ভালো লাগে যাবে, সমস্যা নেই। সবাই তো আর যাবে না। আপনি হম। 2 নাম্বার ক্লাস না 3 নাম্বার ক্লাসে একটা কথা বলছেন, সবাই তো আর ওই যে ফুল স্ট্যাক বা সবাই তো আর ওয়েব ডেভেলপার হইতে পারে না। আমি কথাটা এখন হম। মানে মিল পাচ্ছি, তখন কিন্তু কথাটা ওই যে তুমি চেষ্টা থাকতে হয়, সবাই ধরে রাখতে পারে না আর কি, এক্স্যাক্টলি কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারে না, চেষ্টা থাকতে হয়। আমাদের প্রেসিডেন্ট প্রায় কত, আমি যতটুকু জানি 72 জন ছিল মানে সর্বমোট, মানে দুইটা বেচ মিলে একসাথে ক্লাস নিত, তো দুটোটা বেচ মিলে আমি যতটুকু জানি 72 জন স্টুডেন্ট ছিল, ছেলে মেয়ে। আচ্ছা, হ্যাঁ। এখন ক্লাস করতেছি মাত্র 6 জন। এই 6 জনই টিকে থাকবে না, ঠিকই গেছেন তো। আর রেশিওটা এরকমই হয়, 100 জনের মধ্যে হয়তো 10 জন টিকতে পারে। দেখা যায় বিভিন্ন পার্সোনাল কাজ হয়, কারো জব হয়ে যায়, কারো এদিক ওদিক পোস্টিং হয়ে যায়, বাসা চেঞ্জ করে, পারে না। এগুলো আসলে উছিলা, বুঝছেন? ধরে রাখা লাগে জিনিসগুলো, একটা স্কিল দক্ষতা একবারে আসে না। আচ্ছা, যাই হোক, এটা একটু দেখি। তাহলে উপরের কোডটা কিন্তু অন্য ফাইলে থাকতে পারে, এখানে এই ফাইলে যে থাকবে এমন কোনো কথা নেই। উপরে এই কোডটা যখন অন্য ফাইলে থাকবেন, ওই ফাইলের ঠিকানাটা এই অ্যাকশনের মধ্যে দিয়ে দিতে হবে। বুঝাইতে পারছি? আপাতত এই ফাইলে আছে তো উপরের কোডটা, এর জন্য অ্যাকশনটা আমি খালি রেখে দিছি। অ্যাকশন খালি রাখা মানে পিএইচপি কোডটা এই ফাইলের মধ্যেই আছে। আচ্ছা, এইখানে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, সাইন আপ বাটনে ক্লিক করার পরে শুধু প্রথমে একটা ফিল্ড নিয়ে কাজ করি, পরে বাকিগুলো কাজ করবে। যে নেমের ভিতরে কি লেখা আছে, ইউজার নেম। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমি উপরে ইকো করে দিলাম $_ পোস্ট। পোস্ট মেথডে কি আসবে? ইউজার নেম আসবে। দেখি এটা প্রিন্ট করতে পারি কিনা। তাহলে আমি যদি আউটপুটে আসি, রিলোড দিক, কিচ্ছু নেই। এখানে একটা নাম লিখে আসিফি লিখলাম, দিলাম সাইন আপ। দেখেছেন উপরে সাইন আপ চলে আসছে, মানে সাইন আপ বলি, আমার নাম চলে আসছে। বা এখানে যদি অন্য নাম লিখে
দিলাম সাইন আপ। দেখেছেন উপরে নাম চলে এসেছে, তাই না? তাহলে এখানে হচ্ছে কি উপরে কিভাবে নাম চলে এসেছে, কারণ আমি এখানে এটা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পরে দেন আমি যেটা করতে পারি, কি করতে পারি, এটা খালি রাখলেও কিন্তু নেয়, তাই না? এটা খালি রাখলেও নেয়। আমি খালি রাখলে নিব না, এই কাজটা করবো। তো সেজন্য আমি কি করতে পারি, সবার প্রথমে একটা কাজ করি, এটা একটা ভেরিয়েবলের মধ্যে ভরে রাখি। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ইউজার নেম, তার ভিতরে এই ডাটাটা থাকে, যাতে এরপরে যখনই আমার কাজ করা লাগবে এত বড় কোডটা আমার না লেখা লাগে। এখন থেকে আমি ভেরিয়েবল নেবো, এই ভেরিয়েবলের নিচে কাজ করতে পারবো। তো ভ্যালিডেশনের জন্য এখানে আমি আবার ইফ নিলাম। ইফ নিয়ে এখানে বললাম, যদি একটা ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন, সেটা হচ্ছে এমটি। আবার বলে রাখি, এই এমটি আমি বানাই নাই, কে বানাইছে? পিএইচপি বানাইছে। এই এমটির কাজ হচ্ছে খোঁজা ভেতরটা খালি কিনা। তো এই ইউজার নেমের ভেতরে যদি কিছু না লেখা থাকে, তাহলে আপাতত এখানে ইকো করে দিলাম নেম ইজ রিকোয়ার্ড, এরকম কিছু লিখে দিলাম। তাহলে এখন যদি আমি এটা সাইন আপ দিই, উপরে কি লেখা আসছে? নেম ইজ রিকোয়ার্ড। এই নেম ইজ রিকোয়ার্ডটা আমি যদি স্পান ট্যাগের মধ্যে লিখে দিই, ট্যাগ শুরু, ট্যাগ শেষ, ট্যাগের নাম দিয়ে দিলাম কি? স্পান। এখানে ইনলাইন সিএসএস দেওয়া যায় কিন্তু, হ্যাঁ। স্টাইল সমান সমান কালার ইকুয়াল টু রেড। আচ্ছা, এখানে সাধারণ শিক্ষার্থী যে ভুলটা করতে পারে, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা ডাবল ইনভার্টেড কমা আছে। আর আমি যদি এই কালার এখানে ডাবল ইনভার্টেড কমা দিই, তাহলে কিন্তু ঝামেলা হয়েছে। কারণ কি, তখন ডাবল ইনভার্টেড কমা এখানে শেষ মিনিং বোঝাচ্ছে না, ডাবল ইনভার্টেড কমা শেষ হয়েছে কোথায়? এখানে। তার মানে ডাবল ইনভার্টেড কমার ভেতরে আমি ইনভার্টেড কমা ইউজ করা লেগেছে, তখন আমি সেটা সিঙ্গেল দিয়ে দিয়েছি। আপনি যদি এখানে ডাবল দেন তাহলে ভুল হয়ে যাবে, অথবা বাইরে যদি সিঙ্গেল দেন ভেতরে ডাবল দিবেন, বাইরে যদি ডাবল ইনভার্টেড কমা দেন ভেতরে সিঙ্গেল ইনভার্টেড কমা দেবেন। আচ্ছা, এই যে কালার রেড দিয়েছে, এটা লাভ কি হচ্ছে? এখন যদি আমি এটা সাবমিট করি, নেম ইজ রিকোয়ার্ড লেখাটা কি লাল চলে আসছে। আমি যদি কিছু লিখে সাবমিট করি তাহলে আর কোনো এরর দিচ্ছে না, কিন্তু খালি রেখে সাবমিট দিলেন ওই লেখাটা দেখছেন স্টাইল করে লাল করে দিয়েছে। এখন আমি যেটা করতে চাচ্ছি, নেম ইজ রিকোয়ার্ড লেখাটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে চাচ্ছি। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ইরর নেম, বা অন্য কোনো নামও দিতে পারি। কারণ আমার টার্গেট হচ্ছে এই ইরর নেম লেখাটা আমি ওইখানে না, আমি হচ্ছে গিয়ে এই যে ইউজার নেম আছে না, এইটার পাশে লিখে দেবো। তাহলে এইখানে দেখেন আমি আবার পিএইচপি দিয়ে ব্লক দিছি এখানে, কারণ আমি কিছু একটা ইকো করতে চাচ্ছি, দেখছেন? এই যে নিচে এইচটিএমএল, এর মধ্যে আমি আবার পিএইচপি নিছি, নিয়ে ইকো করেছি কাকে? ইরর নেম। ইরর নেমটা সরাসরি দিলে ইরর দিবে, কারণ হচ্ছে কি যখন আমি ফর্মটা সাবমিট ছাড়া এটা দিব, কল করব, তখন এখানে দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল ইরর নেম, মানে ইরর নেমটা ডিফাইন করা হয়নি, বা ইরর নেমটা তৈরি করা হয় নাই। কিন্তু এরর নেমটা তো আমি তৈরি করেছি 6 নম্বরে, তাহলে কেন হয় নাই? কারণ আপনি যখন পেজটা লোড করছেন তখনও ফর্মটা সাবমিট হয় নাই। ইরর নেম তখনই তৈরি হবে যখনই ফর্মটা সাবমিট হবে, এবং সাবমিট হওয়ার পরে যদি এই ভুলটা পাওয়া যায় যে ইউজার খালি তথ্য দিয়েছে, তখনই ইরর নেম ভেরিয়েবলটা তৈরি হবে। এর আগে তো তৈরি হচ্ছে না, কারণ এটা ইফ এর মধ্যে আছে। তো এত কন্ডিশনের মধ্যে তৈরি হচ্ছে না। তো আমি বললাম, ভাই তুমি এগুলো করার চেষ্টা করো, ঠিক আছে, যদি না থাকে তোমার কিছু করার দরকার নাই, চুপচাপ থাকো। এটা হচ্ছে নালের কাজ। তাহলে এখন যখন আসলাম, এই যে খালি আমি যদি দিলাম, এই যে পাশে চলে আসছে নেম ইজ রিকোয়ার্ড, তার মানে ফর্মটা সাবমিট হলে এই ভেরিয়েবলের মধ্যে ডাটা যাচ্ছে, এই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। আর এখানে একটা শর্টকাট আছে, ওই যে পিএইচপি আছে না, এইটুকু কেটে দিয়ে আমি এখানে সমান সমান সাইন দিয়ে দিই। সমান সাইন দেওয়ার ফলে কি হচ্ছে, এটা শর্টকাট। ওই যে পিএইচপি ইকো, দেখেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, পিএইচপি ইকো এটা দিয়েছি। এত বড় লেখাটা না লিখে, যেহেতু আমি এইচটিএমএল এর মধ্যে ছোট্ট একটা শব্দ দিতে চাচ্ছি, এটা শর্টকাটে পিএইচপি ইকো না লিখে এটা লেখা, সেম কথা, শর্টকাট হয়ে গেল তাহলে ভেতরটা।
এখন যখন আমি কিছু লিখতে চাচ্ছি, এই যে একই কাজ করছে, দেখছেন, নেম ইজ রিকোয়ার্ড, তাহলে আমার একটা ভ্যালিডেশন হয়ে গেছে যে এটা এমটি কিনা। মানে ইকুয়াল টু দিলেই পিএইচপি ইকোর ইয়া বুঝাইবো আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে পুরা পিএইচপি লিখে লিখতে হয় না, ব্লকের শুরুতে তো পিএইচপি লিখতে হয়, তারপর আবার হ্যাঁ ওই হ্যাঁ। যে ইকো লিখে, এই জিনিসটা আমি প্রিন্ট করার জন্য ইকো লিখছি। তো দুইটা কাজ, এখানে পুরো বড় পিএইচপি ওয়ার্ডটা লেখা লাগে, আবার প্রিন্ট করার জন্য ইকো, দুইটা কাজ একসাথে। এটা হচ্ছে, এটা ভাইয়া শুধুমাত্র মানে ইকোর ক্ষেত্রে, ইকুয়াল ইকো টুটা ছাড়া হবে দিলে না কিন্তু। শর্টকাট আর কি। শর্টকাট, হ্যাঁ। ভাইয়া 14 নম্বর লাইনে যেখানে আপনি নাল লিখলেন, নালটা হ্যাঁ। বলছে মানে যদি খালি থাকে তখন যে এটা ওই এররটা শো করবে যে নেম ইজ রিকোয়ার্ড, এটাই তো নাকি যদি খালি থাকে, এটা বুঝাচ্ছে? আর নালটা কেন দিছি? আই হাই, নালটা দিয়েছি হচ্ছে গিয়ে, এখন দেখেন ইরোর নেম প্রিন্ট করার চেষ্টা করলাম না ইকো লিখে সরাসরি, হুম। এই কোডের মানে কি, সরাসরি ইরর নেম প্রিন্ট করতেছেন, যখন পেজটা লোড হয় তখন কি ইরর নেম নামে কোনো ভেরিয়েবল তৈরি হবে? হবে না। ইরর নেম নামে ভেরিয়েবল কখন তৈরি হবে? যখন ফর্মটা সাবমিট হবে। সাবমিট হওয়ার পরে যখন দেখবে ইউজার নেম, যেই ফিল্ডটা খালি, তখনই এই যে 6 নম্বর লাইনে ইরর নেমটা তৈরি হবে, এর আগে কি তৈরি হবে না? তাহলে তো প্রিন্ট করার চেষ্টা করবে, প্রিন্ট করার চেষ্টা করে এই যে এই ইররটা দিচ্ছে, এটা তো দেখাইলামই, তাই না? প্রিন্ট করার চেষ্টা করে এই ইররটা দিচ্ছে। যদি এইটার ডাবল কোটেশন মানে কি, তুমি চেষ্টা করো, চেষ্টা করে যদি ব্যর্থ হয় তাহলে তুমি লিখে দাও হা হা হা। ঠিক আছে? তাহলে এখন দেখেন বাই ডিফল্ট কি আসছে, ও চেষ্টা করে ব্যর্থ হয়েছে, হা হা হা, আর যখন ইরর পাইছে তখন কিন্তু ইররটা দিচ্ছে। আর যখন এই যে লোড হয়েছে ইরর না পায়, হা 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 দিচ্ছে। তো আমি হা হা হাও দিতে চাচ্ছিলাম না, আমি কি দিয়ে দিচ্ছি এখানে, ভাই তোমার কিছু দেওয়ার দরকার নাই, তার মানে খালি। এক শুরুতে ইউর নেম প্রিন্ট করার চেষ্টা মানে, ও চেষ্টা করছে কিন্তু পায় নাই, খালি দিছে। যখনই এই যে ফর্মটা সাবমিট হয়েছে এবং এটা আমি খালি রাখছি, তখন সে ইউর নেমটা পাই গেছে, চলে আসছে। আবার যখন আমি কিছু লিখে প্রিন্ট করি, তখন কিন্তু আবার ইউর নেম পাবে না, এর জন্য প্রিন্ট হয়নি, কারণ আমি কিছু লিখে যদি সাবমিট করি তাহলে তো এই কোডটা রান হবে না। এই যে 6 নম্বর লাইনের কোডটা কখন রান হবে? যখন এই ইউজার নেমটা কি থাকবে, এমটি থাকবে বা খালি থাকবে। ভাই আমরা HTML এ সেম এরকম ফরম করার সময় দেখলাম এখানে একটা স্টার দেওয়া যায়, যেটা কালার হচ্ছে রেড কালার, এটাকে দেওয়া যায় না এখানে? ও যে রিকোয়ারমেন্ট, ও এইচটিএমএল যা করতে পারবেন এখানে তাই করতে পারবেন। এটা ওই যে আপনার স্টাইল, স্টাইল করে অবশ্যই। সিএসএস দিয়ে দেওয়া যায়, তাই না? আচ্ছা। সব করতে পারবেন। এখানে তো আমি হচ্ছে কি অবশ্য লেভেল ইউজ করি না, তাই না? আপনি লেভেল এখানে দিতে পারেন, লেভেল দিয়ে ইওর নেম এখানে লিখে দিতে পারেন, তাই না? ইওর নেম, স্টারটা কি সিএসএস দিয়ে দিছে? HTML দিয়েছিল, স্টার দিয়েছে কেমনে? HTML। এইচটিএমএল দিয়ে স্টার দিয়েছে হুম। এমনি? ওইটা আচ্ছা আমি একটু দেখে জানাই আপনাকে। স্পেন দিতেছে হ্যাঁ, স্পেন, কারণ জানান। স্পেনের কোড দিতেছে। আসিফ ভাই স্পেন ট্যাগ ব্যবহার করেন? স্মল ট্যাগ, স্পেন স্পেন, SPAN, স্পেন ট্যাগের মাঝখানে ওই যে স্টার চিহ্ন। হ্যাঁ হ্যাঁ। SPAN, স্পান। হ্যাঁ স্পেন, আপনি যেটা উপরে দিচ্ছেন না, ওই যে আপনার ওই যে হ্যাঁ, 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 হ্যাঁ। ওই যে ভিতরে স্পেন দিয়ে, এই যে মাঝখানে যে আপনার ওই যে ওই জায়গা স্টার দিয়ে দিবেন। স্টার। হ্যাঁ স্টার। কিন্তু এটা কি লাল হবে? হ্যাঁ লাল ওই হয় জায়গায় না তো। স্টাইলে রিকমেন্ড দিয়ে দিবেন ওই জায়গা। ওই তো, তাহলে তো সিএসএস লাগলো, তাই না? উনি তো বললো হ্যাঁ হ্যাঁ। এইচটিএমএল দেয়, সিএসএস ওই যে লাগলো। মানে সবগুলা সে তাহলে HTML এর ভিতরে করছে, তো এই জন্য আহ, বললাম। আচ্ছা, আচ্ছা, না ঠিক আছে, তাহলে এটা হ্যাঁ। ইচ্ছা করে করা যাবে। আচ্ছা এটা আচ্ছা। সিএসএস দিয়ে বানানো ডিজাইন, এইচটিএমএল এর ডিফল্ট কিছু না, এটা আপনি করতে পারেন, সমস্যা নেই। আরো সুন্দর ডিজাইন করা যেতে পারে, আমি তো বুট স্ট্র্যাপের ফর্ম আনলে তো আরো সুন্দর হবে জিনিসগুলো। আমি তো চাইছিলাম ফর্ম আনতে, কিন্তু ঝামেলা হয়ে যায়। আগে র জিনিসটাই বুঝেন ভালো করে, হ্যাঁ। ডিজাইন করা যাবে, সমস্যা নেই, পিএইচপি দিয়ে সুন্দর ডিজাইন করা যাবে, পিএইচপির মধ্যে সিএসএস কাজ করে তো।
এমনকি জাভা স্ক্রিপ্টও কাজ করে পিএইচপির মধ্যে। এই ফাইলের মধ্যে আমি চাইলে নিচে জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারবো। এই আসে না কেন, চলে আসছে। এখানে আমি দিলাম অ্যালার্ট, হ্যালো। দেখেন আমি ফাইল লোড দিলাম, অ্যালার্ট আসছে না। তাহলে এখানে আমার জাভা স্ক্রিপ্ট চলে, এখানে আমার এইচটিএমএল চলে, সিএসএস চলে। আর শুধু তাই না, এরকম ফর্ম ডাইরেক্ট থাকে না। যখন প্রজেক্ট করব তখন দেখবেন হচ্ছে গিয়ে এই যে বয়লার টেমপ্লেট বা যেটা বলে, এটা তো চিনে নি তাই না? এগুলা নিয়ে টিয়ে কাজ করব। চিনেন না এটা এইমাত্র যেটা দিলাম? এই কারো কথা শুনি না, অনলাইনে আসি। জি জি আশিক, আমরা চিনি তো। হ্যাঁ হ্যাঁ, আছি আমরা। আচ্ছা আচ্ছা। আপনি ক্লাস চালায় যান, আমরা সবাই শুনতেছি। আচ্ছা আচ্ছা। না, ঠিক আছে। বাকি সবগুলা ভ্যালিডেট করতে হবে এবং ভ্যালিডেট করতে অনেক টাইম যাবে, যথেষ্ট টাইম যাবে, সময় নেই। আমি নেমটা আরেকটা জিনিস দেখাই। প্রেগ ম্যাচ মনে আছে না? রেজেক্টস রেগুলেশন এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন। সে প্রেগ ম্যাচের একটা ইউজ দেখায়, হ্যাঁ। মনে করেন PREGMATCH, প্রেগ ম্যাচ। নেম এইরকম করতে চাচ্ছি যে একটা রেঞ্জ দিয়ে দিলাম, এর ভিতরে বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড। ফুল স্টপ থাকতে পারে। নেমের মধ্যে অনেকে ড্যাশ ইউজ করে, তাই না? ড্যাশ হয়ে থাকতে পারে, স্পেসও থাকতে পারে। তারপর বললাম এইখানে এটা থাকতে পারে। হ্যাঁ, এই সাইনগুলো কেন ইউজ করলাম? কারণ ওগুলা বাদে যাতে অন্য কিছু না থাকে, হ্যাঁ। এবং এটা আমি কাকে দিলাম? ইউজার নেম দিলাম, ওকে। ইউজার নেম। এইটা যদি ভ্যালিডেশন ফেইলড হয়, দেখেন প্রেগনেন্সির আগে কি দিয়ে দিলাম? আশ্চর্যবোধক চিহ্ন দিলাম। আশ্চর্যবোধক চিহ্ন মানে নট, তার মানে টোটাল জিনিসটা ঘুরে গেল। তার মানে এরকম যদি না হয় তাহলে ইরর নেম বললাম অনলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস অ্যালাউড, এরকম কিছু। তাহলে দেখেন, মনে করেন নেম ইজ রিকোয়ার্ড লিখলো, অনেকে স্টাইল আমার নাম দিয়ে দিলাম, সমস্যা নেই। এই প্রেগ ম্যাচে সমস্যা আছে, প্রেগ ম্যাচে সমস্যা আছে। বুঝছো? আচ্ছা, এই যে ড্যাশ চিহ্ন দিয়েছে না, ড্যাশ চিহ্ন সরাসরি দেওয়া যাবে না। এইবার আসবে। গেম কোনো এরর নেই, খালি রাখলাম এটা। আর অনেকে স্টাইল করে নাম লিখে, যেমন তো দেখেন একজনের নাম নেই, দেখি। বিপু ভাইয়ের নাম তো দিয়েছি, এবার হচ্ছে ডেভেলপার কামাল হোসেন। মনে করেন আমি লিখলাম কামাল। কামাল ভাই একটু স্ট্যান্ড করে লিখলো 360 ডেভেলপার, কামাল 360 ডেভেলপার, তাই না? সব ফুল স্ট্যাক ফুটে রেখে দিলাম। এইবার যখন এটা আমি সাইন আপ দিলাম, তখন কি বলতেছে? অনলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস অ্যালাউ। আপনি লিখেন শুধু কামাল লিখেন, তাহলে কিন্তু এরর দিবে না, তাই না? যখনই এর ভিতরে নাম্বার দিবেন তখন একটু এরর দিচ্ছে। আবার লিখতে হচ্ছে কামাল ড্যাশ ডেভেলপার, এটা কিন্তু এরর দেওয়ার কথা না। DLOPER, ওই যে আমি ড্যাশ চিহ্ন অ্যালাউ দিয়ে দিচ্ছি, এইটার মাধ্যমে ওই যে ড্যাশ চিহ্নটা অ্যালাউ দিয়ে দিচ্ছি। মাঝখানে ফুল স্টপও অ্যালাউ করছি, তাই না? MD ডট স্পেস দিয়ে কামাল লিখবেন। আমি কিন্তু এখানে স্পেসটাও অ্যালাউ করে দিছি, যে এখানে একটা স্পেস দিয়ে দিছি। কিন্তু এর বাহিরে কিছু, উনি জাস্ট কামাল লিখলো K@ML, তাহলে কিন্তু কি বলবে? হবে না। তাহলে আমি নামের মধ্যে নাম্বার নিচ্ছি না, নামের মধ্যে @, হ্যাশ এগুলো কিচ্ছু নিচ্ছি না, ফুল স্টপ নিচ্ছি। এই যে ফুল স্টপ আছে জেড এর পরে, ড্যাশ নিচ্ছি, মাইনাস চিহ্ন যেটা, এটা নিচ্ছে, আর হচ্ছে স্পেস নিচ্ছি।
আর হচ্ছে যে এ থেকে জেড বড় হাতের থাকতে পারে, ছোট হাতের। এর বাহিরে আমি কিছু নিব না। এটা হচ্ছে আমি গিয়ে প্রেগনেস দিয়ে করলাম। করার পরে এই যে এই লেখাটা আসতেছে, তাই না, অনলি লেটার অ্যান্ড ভাইস স্পেশাল। এই আমি নাম ভ্যালিডেট করলাম, ভ্যালিডেট করার পর সবকিছু যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আমি নামটা একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে কারেক্ট নেম। সেই কারেক্ট নেমের ভিতরে আমি এই ইউজার নেমটা ভরে দিলাম। কিন্তু এই ইউজার নেম কারেক্ট নেমে ভরলাম ঠিকই, কিন্তু এর আগে এটাকে আমি স্যানিটাইজ করতে চাচ্ছি। যেমন হচ্ছে আপনি খাবেন, খাওয়ার আগে কি করি আমরা, হাতটা ধুয়ে নিই, তাই না? কিছুদিন আগে করোনা গেল, বাহির থেকে এসে আমরা কি করতাম, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নিতাম, স্যানিটাইজ করে নিতাম। ঠিক তেমনি হ্যাকাররা চাইলে এটার ভিতরে ডাটা পুশ করে দিতে পারে এই ফার্মের মধ্যে। ওইটাকে একটু আমরা সিকিউর করে নিলে ভালো হয়। স্যানিটাইজ করার জন্য আমরা কিছু ফাংশন ইউজ করি, আমরা শিখছিলাম এই ফাংশন, একটু ঝালাই করে নিই। মনে করে দেখেন, HTML স্পেশাল চার্স, তারপর হচ্ছে স্ট্রিপ স্ল্যাশেস, তাই না, ট্রিম, এই ফাংশন গুলো মিলে একটা ফাংশন তৈরি করি। হ্যাঁ, ফাংশন। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। 10 নম্বর লাইনের মধ্যে মাঝখানে ডলার সাইন এবং আগে যে স্টারটা, এটা দিয়ে কি বুঝাইছেন? এটা এটা হ্যাঁ। এইটা দিয়ে বুঝাচ্ছি, আচ্ছা। এই যে শুরুতে যে এইচ সাইন দিয়ে বুঝাচ্ছি যে এগুলা দিয়ে শুরু হইতে পারে, স্টার সাইন দিয়ে বুঝাচ্ছি যে এগুলা দিয়ে শেষও হইতে পারে। সরি, স্টার না তো, এই যে ডলার সাইন দিয়ে। আর এই স্টার সাইন দিয়ে বুঝাচ্ছি যে এগুলার বাইরে যদি অন্য কিছু থাকে, তাহলে মানবো না আমি। স্টার সাইনটা যদি না দিতাম, তার মানে হচ্ছে গিয়ে বড় হাতের এবিসিডি থাকবে, ছোট হাতের জেড থাকবে, এবং এর বাইরে যদি 1 2 3 4 আপনি স্পেশাল ক্যারেক্টার দেন, আমার সমস্যা নাই, আমি মেনে নিব। আর যখনই আমি স্টার দিচ্ছি, এর মানে হচ্ছে না, আমি যেটা দিচ্ছি এর বাইরে অন্য কিছু আমি মানতেছি না, অ্যালাউ করতেছি না। বুঝাতে পারছি স্টারের কাজটা? ওই যে এর আগে দেখেন, আচ্ছা, এই বড় হাতের আপার কেসের A to Z, এ থেকে জেড যেটা দিচ্ছেন, এটার আগের যে একটা স্টার চিহ্ন যেটা উপর দিকে গেছে, এটা কি? এটা একটা সাইন, এটা মিন করতেছে যে এগুলা দিয়ে শুরু হইতে পারে, এই রেঞ্জ থেকে শুরু হইতে পারে, সমস্যা নেই। আর ওই যে ডলার সাইন একই কাজ করতেছে, এটার মতোই কাজ করতেছে। এই ডলার সাইনের কাজটা হচ্ছে এইটা দিয়ে শুরু শেষ হইতে পারে, মানে স্টার্টিং এই, এটা দিয়ে শুরু হইতে পারে, বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি দিয়ে শুরু হইতে পারে। এই যে আমি যে এই যে মাইনাস চিহ্ন, ডট টট যা দিছে, এগুলা দিয়ে শুরু হইতে পারে। এইটা হচ্ছে এই সাইনের কাজ, নামটা ভুলে গেছি, এটার নাম যেন কি। আর এই যে ডলার সাইনের কাজ হচ্ছে এই সেম কথাগুলো যা বললাম, ওটা শুরুর জায়গায় শেষ হবে। তার মানে এই যে বড় হাতের এ থেকে যে, ছোট হাতের এ থেকে সেট, সেগুলো শেষ হতে পারে। আর এই স্টার সাইন মানে এই যে শুরু শেষ যাই দিয়ে হোক না কেন, এর বাহিরে কিছু থাকলে মাঝখানে যে কোনো জায়গায় আমি সেটা অ্যালাউ করতেছি না। বুঝতে পারছি। সাবজেক্টের এখানে একটা হাইফেন দিচ্ছেন, যে এটা দিয়ে কি কিছু বুঝাইছে? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে বোঝাচ্ছে, সাবজেক্টটা আমি লিখি নেই, অটোমেটিক চলে আসছে। এই আচ্ছা আচ্ছা প্লেন আচ্ছা। আছে এরকম আসছে কেন, আমার কি ইনসার্ট পড়ে গেছে? ওকে, ঠিক আছে, এই যে ঠিক আছে, ওকে। এই যে এখানে যেটা আছে না, এই যে স্ল্যাশ, এইটাই একটু পর আগে সাবজেক্ট টাবজেক্ট এসে চলে গেছে। ওই আমার ভেতরে এক্সটেনশন আছে, এক্সটেনশনটা অটোমেটিক দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন একটু ভাই, দেখেন আমি হচ্ছে সরাসরি না এই সাইনটা দিতে চাইছিলাম, এই সাইনটা দেওয়ার পরে ও আমাকে ইরর দিচ্ছে। এখন আমি এই যে ড্যাশ চিহ্ন অ্যালাউ করব, এর জন্য একটু আমাকে ডিকোড করে দেওয়া লাগতেছে, বুঝছেন? এইভাবে দেওয়া লাগতেছে, এইটুকু দুইটা মিলে একই কাজ করতেছে, যে আমি এই চিহ্নটা, এই যেটা স্পেশাল ক্যারেক্টার, এই চিহ্নটা অ্যালাউ করতে চাচ্ছি। তো এই স্পেশাল ক্যারেক্টার ইউজ করার আগে সাধারণত একটু এই ব্যাক স্ল্যাশ চিহ্ন দিয়ে বোঝানো লাগে যে হ্যাঁ, আমি কিছু একটা আলাদা কিছু দিতে চাচ্ছি এখানে। এই দেখেন, ডটের আগে কিন্তু আমার এটা দেওয়া লাগে না। তো আপনি যদি এই মাইনাস চিহ্নটা না দেন, তাহলে কিন্তু আবার ওই সাইনটা না দিলেও চলে। আর এটার পরে কি দিছি, এই যে স্পেস দিছি,
স্পেস কেন দিয়েছি, তার মানে হচ্ছে গিয়ে এর নামের মধ্যে আমি স্পেস কাউন্ট করতেছি। আচ্ছা, একটু স্যানিটাইজ করে নিই। ফাংশনের নাম কি দেবো? স্যানিটাইজ। এই সাজেস্ট করে না, দূর। এই যে দিছে, এই যে দেখেন আপচা আপচা করে আসছে। স্যানিটাইজের মধ্যে একটা ডাটা নিবে, সেই ডাটাটা প্রথমে ট্রিম হবে। সেই ট্রিম হওয়ার পরে এইচটিএমএল স্পেশাল চার্টস এর মাধ্যমে সেই ডাটাগুলো আবার মানুষের ডাটার মধ্যে যাবে। আবার সেই ডাটাটা মানুষ হওয়ার পরে আবার ওই যে স্ট্রিপ স্ল্যাশেস এই ফাংশনটার মধ্যে মানুষের ডাটার মধ্যে আসবে, দেন রিটার্ন করবে এই ডাটাটা। হ্যাঁ, স্যানিটাইজ করছে, স্যানিটাইজের মধ্যে এইভাবে হচ্ছে। তো এগুলো অনেক ওয়ে থাকে, এটা একটা ওয়ে, এটা একটা যথেষ্ট পুরাতন ওয়ে যেটা আমি করতেছি। হ্যাঁ, হ্যাকাররা যাতে সহজে হ্যাক না করতে পারে। স্যানিটাইজ করলাম আর মানে ধুয়ে নিলাম ডাটাটাকে, সোজা বাংলায় আমি কিন্তু সরাসরি রাখতে পারতাম কারেক্ট, মানে ইউজার সঠিকভাবে দিয়েছে, কিন্তু আমি না করে কি করলাম, এই স্যানিটাইজ ফাংশনের ভিতরে এটাকে তিনটা ফাংশনের মাধ্যমে মানুষ করে আবার এই কারেক্ট নেমে রাখলাম। তিনটা ফাংশন কোথায়? এই যে ইউজার নেম এখন যাবে কোথায়, বসবে কোথায়? স্যানিটাইজের এই ডাটার জায়গা। এই ডাটাটা প্রথমে কি হবে, ট্রিম হবে, ট্রিম হয়ে এই ভেরিয়েবল 4 নম্বর লাইনে ভেরিয়েবলে যাবে এই ডাটার মধ্যে। দেন ওই ডাটাটা আবার কি হবে, এইচটিএমএল স্পেশাল চার্টস এর মাধ্যমে মানুষ হয়ে আবার এই 5 নম্বর লাইনের ডাটার মধ্যে বসবে। দেন 5 নম্বর লাইনের ডাটাটা 6 নম্বর লাইনে স্ট্রিপ ক্লাসেস এই পিএইচপি বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আরো পরিষ্কার হয়ে এখানে বসলো। দেন আমি রিটার্ন করতেছি কি এই ডাটাটা, সেই ডাটাটা রিটার্ন করতেছে, সেটা যাবে কার মধ্যে, কারেক্ট নেমের মধ্যে। তার মানে আমি এখানে প্রায় 3 স্তরের একটা লেয়ারের ফিল্টার তৈরি করছি আমার ডাটাটাকে স্যানিটাইজ করার জন্য, অথবা হ্যাঁ এটাকে স্যানিটাইজ অথবা আমার ডাটাটাকে একটু পরিষ্কার করার জন্য, যাতে হ্যাকাররা হ্যাকিং করে এখানে দিয়ে আমার সুবিধা করতে না পারে। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। আমি ফর্মটা কমপ্লিট করে নিই, নেক্সট ক্লাসে আশা করি হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের এইটার উপর হোমওয়ার্ক দিব। এটা একটা ইম্পর্টেন্ট কাজ। ভিডিও দেখেন, দেখে ভালো মতো বুঝেন। আমি শুরুতেই বলছিলাম এটা যদি আপনি বুঝে করতে পারেন তাহলে পিএইচপির অনেক কিছুই আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমার 15 এই নাম্বার লাইনটা একটু ডিফিকাল্ট লাগতেছে হালকা। তো এটা সমস্যা নাই, ডিফিকাল্ট, ক্লাসটা ভালো মতো করলে বুঝতে পারবো। না এটা সবার কাছে ডিফিকাল্ট লাগে, খুবই স্বাভাবিক। এই প্রেগ ম্যাচ দিয়ে অনেক কাজ করা যায়। ব্রেক পাসওয়ার্ড, ম্যাথস। কঠিন পাসওয়ার্ড আছে, হ্যাঁ, কঠিন পাসওয়ার্ড ভ্যালিডেশন করা যায়, যে পাসওয়ার্ড 8 সংখ্যার কিনা, বড় হাতের লেটার আছে নাকি পাসওয়ার্ডে একটা, তারপর হচ্ছে গিয়ে স্পেশাল ক্যারেক্টার আছে নাকি, ছোট হাতের লেটার আছে নাকি, নাম্বার আছে নাকি। এই কাজটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি জানেন, গুগল থেকে কপি করে নিয়ে এসে বসাই দিই কোড। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইমেল ভ্যালিডেশন করা যায় প্রেগনেস দিয়ে, যদিও ইমেল ভ্যালিডেশনে পিএইচপি তে বিল্ট ইন ফাংশন আছে, সেটা দিয়েই করে ফেলাই। তো এর বাইরে খুব একটা লাগে নাই আমার প্রেগ ম্যাচ। তো বেশ হার্ড আর কি, মানে একটু অন্যরকম, এটা নিয়ে বেশ পড়ে থাকা লাগে। যদি প্রেগ ম্যাচের এই শর্তগুলা, যে যে আমি যে শর্তগুলা ইউজ করছি, আরো শর্ত আছে, এগুলো যদি বুঝতে চান আলাদা একটা টাইম নিয়ে, মানে কয়েক মাস সময় দেওয়া লাগবে এই প্রেগ ম্যাচের পিছনে। তো প্রেগ ম্যাচ ইগনোর করেন, প্রেগ ম্যাচের কোডগুলো আপনি গুগলে পেয়ে যাবেন। আচ্ছা, বাকিগুলা নিয়ম, যে ডাটাটা নিয়েছি, নিয়ে স্যানিটাইজ করছি, করে এটা ইউজ করেছি কিনা। আর প্রেগম্যাচ আমি অনেকে দেখছি ইউজই করে না, এখানে দিয়ে দেয় যে এই যে এসটিআর লেন ফাংশন আছে না, স্ট্রিং এর কয়টা মানে ক্যারেক্টার আছে গুনে দেয়। ওই ওই এসটিআর লেন ইউজ করে, যে 3 ক্যারেক্টারে কম হলে লিখে দেয় যে ইউর নেম ইজ ভেরি স্মল। আমি এখানে লিখে দিতে পারি, এফ দিয়ে বললাম, বললাম এসটিআর লেন, এই ফাংশনের ভিতরে বললাম, এই যে দেখছেন এআই কি বুদ্ধিমান, 3 বললাম, 3ই দিছে। তার মানে 3 সংখ্যার কম দিলে লেখাটা কি আসবে, নেম মাস্ট বি গ্রেটার দ্যান 3 ক্যারেক্টার। দেখে আসি কিনা। এর নাম দিলাম, হ্যাঁ, নেম মাস্ট বি গ্রেটার দ্যান 3 ক্যারেক্টার।
তো স্টাইল করে 3 ক্যারেক্টারের নাম লিখলেও হবে না। আছে কোনো মানুষ 3 ক্যারেক্টারের থাকতে পারে? তাহলে হতে তো পারে নিবে স্যার, না। আছে, হ্যাঁ। য- আছে। মিম মিম তো 3 নামে 3 অক্ষরের। মিম। আর মম। মোসাম্মদ থাকবে তো শুরুতে। মোসাম্মদ মিম। পরে যে মিম মনে হয় নিবে। মিম নিবে। এই যে 3 অক্ষরের কম, তার আচ্ছা, মানে 2 অক্ষর। শুধু যদি মি দিয়ে দেয়, কারণ মি, তাহলে নিবে না। মিম মাস্ট ভাইয়া বি গ্রেটার দেন। হ্যাঁ বলেন। জাভাস্ক্রিপ্টের লাইন তো আপনার এই যে কোডিং গুলো তো লাইন বাই লাইন কাজ করে, এখন কি পিএইচপি ও কি লাইন বাই লাইন কাজ করে? হ্যাঁ হ্যাঁ, লাইন বাই লাইন কাজ করে। যে সেইটাই এখন মনে করেন আমার এখানে এটা যেটা আমি মাথায় ধরছে এখন, এই যে আপনি এখন এটা একটা ক্যারেক্টার একটা কম দিচ্ছেন, তো এটা যদি এই শতটা পূরণ হয় বা পূরণ না হয় আরেকটাতে যাবে, কিন্তু সে হ্যাঁ সেটা প্রথমটা দূরে বসে আছে। সেটার জন্য মানে বুঝতে পারছি যে মনে হয় যে লাইন বাই লাইন। হ্যাঁ, পিএইচপি লাইন বাই লাইন কাজ করে। খালি তফাৎ হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ব্রাউজারের মধ্যে রান হয়। হ্যাঁ, এই যে এই ব্রাউজারের মধ্যে রান হয়, আর পিএইচপিটা সার্ভার লাগে। এই জেম সফটওয়্যারটা আমাকে ওই সার্ভারের সুবিধাই দিচ্ছে, যেটা বুঝতে পারছি। পরবর্তীতে আমার ওই যে হোস্টিং কিনে সি প্যানেল দিয়ে সি প্যানেল রেখে কাজ করা লাগে। পিএইচপি ফ্রন্ট এন্ডে কাজ করে না। এর জন্য পিএইচপি সিকিউরড অনেক, ব্যাকএন্ডে থাকে, শুধু ইউজারের সামনে আসেই না। ঠিক আছে, তাহলে আজকে অনেক ক্লাস নিয়েছি, আজকে এ পর্যন্ত থাক। আমি ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি, ভাই ওই দিন কিন্তু ভিডিও আজকের টপিক, প্রবলেম হয়েছে নাকি? ওই দিন ভিডিও দিয়েছি না নাকি? না না, লাস্ট ক্লাস দিয়েছেন তো, কিন্তু অনেক লেটে দিচ্ছেন, মানে প্রায় 2 দিন পরে। ও, হ্যাঁ আসিফ দুই ভাই দিন একটু পরে তাড়াতাড়ি দিয়ে যে, দিন ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস ইম্পর্টেন্ট। আর আছে আজকে ক্লাস তো, এটা অর্ধেক টপিক, বাকি অর্ধেক আরো বড় অনেক কাজ পড়ে আছে, যেটা নেক্সট ক্লাসে শেষ যে করবো। এটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন, আমরা একটু যে জেনারেল নলেজটা একটু নিয়ে নিয়ে বেসিক আইডিয়াটা একটু নিবো আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।